ইভান অনেকটা রাগী কণ্ঠে আয়ানকে ডাক দিতেই আয়ানা এক প্রকার ছুটে উপরে আসে। এসে ইভানকে এভাবে রেগে লাল হয়ে থাকতে দেখে আয়ানা কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে মনে হচ্ছে তার কথা বলা বন্ধ হয়ে গেছে। আয়ানা দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। ইভান তখনই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি হলো? এখনো কেন ভেতরে আসছো না? ভাব নিচ্ছ? ভেতরে আসো। আয়ানা আস্তে করে ভেতরে আসে, কিন্তু এখনো সে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ানা হয়তো বুঝতে পারছে যে ইভান কেন এতটা রেগে আছে। তুমি কার অনুমতি নিয়ে আমার রুমে এসেছিলে? আর সবচেয়ে বড় কথা, তুমি কার কাছে অনুমতি নিয়ে আমার আলমারিতে হাত দিয়েছো? আয়ানা নিশ্চুপ হয়ে নিচে তাকিয়ে আছে, আর চোখের পানি টলমল করছে। মনে হচ্ছে এখনই বাঁধ ভেঙে নিচে গড়িয়ে পড়বে। আমি কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তোমার চেহারা দেখার জন্য শুধু শুধু তোমাকে ডাকিনি। চুপ করে না থেকে জবাব দাও। আপনার আলমারিটা অগোছালো হয়েছিল, তাই গুছিয়ে দিয়েছি। আমি তোমাকে বলেছিলাম যে আমার আলমারিটা তুমি গুছিয়ে দাও। না, আজকে লন্ড্রি থেকে আপনার জামা কাপড়গুলো সব দিয়ে গেছে, তাই মা আমাকে বললো এগুলো যেন আপনার আলমারিতে গুছিয়ে রেখে দেয়। ও আচ্ছা, মা বলেছে যখন মায়ের আলমারিটা গুছিয়ে দিতে, আমার রুমে তুমি কেন এসেছো? দেখুন, মা যখন বলেছেন তখন আমি তো আর তার কথা অমান্য করতে পারি না। আর তাছাড়া আমি শুধু গুছিয়ে দিয়েছি, আপনার কোনো ক্ষতি তো আর করিনি। আয়ানা একদমই কথাগুলো বলেই নিচে তাকিয়ে রইল। ও আচ্ছা, ক্ষতি করনি? তাহলে আমার ঘড়িটা কোথায় গেল যে এটা আলমারিতে ছিল? সাথে একটা চিরকুট ছিল, সেটা কোথায় গেল? কিসের ঘড়ি আর কিসের চিরকুট? আমি তো সব কিছু দেখিনি। ওহ হো, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি ঘড়ি কি আর চিরকুট কি তা বুঝোই না। তা মানা করা সত্ত্বেও বিয়েটা কিভাবে করতে হয় তা খুব ভালো করে বুঝতে পারো, তাই না? ইভানের এমন কথাগুলো শুনে আয়না নীরবে চোখের পানি ফেলছে। সে আর কি বলবে? এমন কথা তো ইভানের থেকে সে আর নতুন শুনছে না। দেখুন, এভাবে বলবেন না। আমি তাহলে কিভাবে বলবো তোমাকে? তুমি এর থেকে ভালো কিছু শোনার যোগ্য না। ইভানের ধমকে আয়না একদম কেঁপে উঠল। এই ভালোই ভালোই বলো বলছি। ওই ঘড়ি তুমি কি করেছো? না হলে কিন্তু তোমার সাথে আমি কি করে ফেলবো সেইটা তুমি নিজেও ভালো করে জানো না। আমি সত্যি জানি না যে আপনার ঘড়ি আর চিরকুট কোথায়। একদম ন্যাকা কান্না করবে না বলে দিলাম। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো তোমাকে এর জন্য কিছু বলিনি। ওগুলো ফেরত দাও বলছি। আমি ওগুলো নেই। ইভান যখনই আয়নাকে রেগে ডেকে দিল উপরে, তখনই তাসনিম চৌধুরী বুঝতে পেরেছে যে ইভান কেন এতটা রেগে আছে। তাই আয়নার উপর ইভানকে এভাবে রাগারাগি করতে শুনে তিনি নিজেই উপরে চলে আসলো। ওগুলো নেই মানে কি? সোজা বাংলা বুঝতে পারো না? ওগুলো নেই মানে নেই। কেন? ওগুলো কি হয়েছে? আর আম্মু তোমাকে আগেই বলে দেই, তুমি কিন্তু ওর হয়ে সাফাই গাইতে আসবে না। আমি কারোর হয়ে সাফাই গাইতে আসিনি। আর তুমি ওর সাথে কেন শুধু শুধু রাগারাগি করছো? ও আমার আলমারিতে হাত দিয়েছে কোন সাহসে? আবার আমার ঘড়ি আর চিরকুটও সরিয়ে রেখেছে কেন? ইভান, কথা ঠিক করে বলো। ও তোমার বউ, তোমার সবকিছুতেই ওর অধিকার আছে। আর তোমার ঘড়ি আর চিরকুট আয়না সরাবে কেন? আমার কোনো কিছুতেই ওর অধিকার নেই, কারণ আমি ওকে আমার বউ মানি না। সেটা তুমি আর ও দুজনই ভালো করেই জানো। আর আমি এই মুহূর্তে এসব কথায় যেতে চাইছি না। ওকে আমার ঘড়ি আর চিরকুট দিতে বলো। আমি তো তোমাকে আগেই বললাম যে ওগুলো নেই। ওগুলো কি করেছো তুমি? আমি জানি না। তুমি রেগে কিছু বলতে নিলেই তাসনিম চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলল, ইভান, ওগুলো আমি ফেলে দিয়েছি। মানে? হ্যাঁ, ওগুলো আমি ফেলে দিয়েছি। কারণ তোমার এখন বিয়ে হয়ে গেছে, তোমার বউ আছে, তাই ওগুলো রেখে দেওয়ার কোনো মানেই হয় না। আর আমি চাই না আগের কোনো বিষয় নিয়ে তুমি এখনো বসে থাকো। যেটা হয়নি সেটা ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ভুল বললে। যেটা হয়নি এভাবে বলা ঠিক হবে না। সেটা হতে দেওয়া হয়নি বলো। তোমাদের কারণেই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমাদের কারণেই তুমি একটা ভালো মেয়েকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছো। আর হ্যাঁ, ওই দিন তুমি তোমার নিজের দোষে দেখেছো, আর সাথে আর একটা মেয়েকে শুধু শুধু দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছ। বাহ, তোমাকে তো ভালোই বশ করে ফেলেছে দেখছি। ওগুলো ফেলে দিয়েছো বলে এই না আমি সবকিছু ভুলে যাব। আর হ্যাঁ, তোমাকে বলছি, আয়না চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। সবাইকেই আমুর মতো ভেবো না যে তোমার এই নিরীহ মুখ দেখিয়ে বশ করে ফেলতে পারবে। মনে রেখো। এই কথাটুকু বলে ইভান রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়না এখনো পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবে কান্না করছে। তাসনিম চৌধুরী এসে আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে আয়না তাকে জড়িয়ে ধরে জোরে কান্না করে দিল। আহা পাগলি মেয়ে, কান্না করছো কেন? মা,
বিশ্বাস করুন, আমি ওনার কোনো কিছু আলমারি থেকে সরাইনি। আমি জানি যে ওগুলো তুমি সরাওনি, আমি তো বললামই যেগুলো আমি সরিয়েছি। আপনি কখন সরিয়েছেন? তুমি যখন ওর ভেজা কাপড়গুলো ছাদে শুকোতে দিতে গিয়েছিলে, তখনই ওই সুযোগে আমি ওইগুলো সরিয়ে দিয়েছি। মা, কি দরকার ছিল এটা করার? এরপর শুধু শুধু আমাকে ওর এসব আজে বাজে কথা শুনতে হয়। আমি শুধু চাই যে ও যেন আগে সবকিছু ভুলে এইদিকে সব ঠিক করে নেয়। এভাবে তো আর দিন যাবে না, তাই না? মা, আপনার ছেলে কোনো বাচ্চা না যে তাকে আপনি কোনো কিছু ভুলতে বলবেন আর সে ভুলে যাবে। যে নিজের ইচ্ছায় কোনো কিছু ভুলতে চাইবে না, তাকে আপনি জোর করে ভুলাতে পারবেন না। আর থাক না মা, যে যেটা নিয়ে খুশি থাকতে চাই থাকতে দিন। আমি ভালো করেই জানি ওই মেয়ে ওর মাথাটা এখনো চিবিয়ে খাচ্ছে। একটা মেয়ে কিভাবে আর একটা মেয়ের সংসার ভাঙতে পারে সেটা ওকে না দেখলে বোঝাই যেত না। মা, এসব কথা বাদ দিন। ভালো লাগে না এসব নিয়ে কথা বলতে। আর আপনাদের ভুল হয়েছে, আপনাদের ওনার পছন্দের গুরুত্ব দেওয়া উচিত ছিল। শোনো, গুরুত্ব কোনো জিনিসে মানুষ তখনই দেয় যখন ওই জিনিসটা গুরুত্ব দেওয়ার মতো যোগ্য হয়। আচ্ছা, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো কিচেনের দিকে এবার যাই। হ্যাঁ মা, চলুন। এরপর আয়না ও তার শাশুড়ি ইভানের রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। এর মধ্যে ইভানের আয়নের প্রতি এমন আচরণে কারণটা জেনে নেওয়া যাক। ইভান তার বাবা মায়ের প্রথম ছেলে। ইভানের ছোট ভাই ঈশান আর ছোট বোন যারা। ইভানের বাবা ব্যবসার জন্য দেশের বাইরে বেশি থাকে। অন্যদিকে আয়না তার বাবা মায়ের প্রথম মেয়ে। তার ছোট্ট একটা বোন আছে। আয়নার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তো ইভান আর আয়নার বিয়েটা ঘটকের মাধ্যমে হয়। তবে ইভান আয়নাকে বিয়ে করতে একদম রাজি ছিল না, কারণ ইভান জেনিফা নামের একটা মেয়েকে ভালোবাসতো আর এখনো ভালোবাসে। কিন্তু জেনিফাকে ইভানের বাবা মা পছন্দ করেনি, কারণ জেনিফা মেয়েটির চালচলন ঠিক ছিল না। সে সপ্তাহে 4 দিনই নাইট ক্লাবে পার্টি নিয়ে ব্যস্ত থাকতো। তবে ইভান এসব বিষয়ে মনে করতো না। এমনকি ইভানও 2 দিন জেনিফার সাথে গিয়েছিল, আর এসব কিছু সচরাচর ইভানের বাবা মা পছন্দ করেনি। এরপর তারা সিদ্ধান্ত নেয় ইভানকে বিয়ে করানোর, কিন্তু ইভান জেনিফাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না। এটা নিয়ে তারা বাবা মায়ের মধ্যে ঝামেলাও হয়। এমনকি আয়নের সাথে বিয়ে ঠিক হওয়ার পর সে আয়নকে সরাসরি বলে দেয় এই বিয়ে ভাঙার কথা, কিন্তু তখন আয়ান কিছু করতে পারেনি, কারণ তখন বিয়ের মাত্র 2 দিন বাকি ছিল। তবুও আয়না তার শাশুড়ির কাছে ফোন দিয়েছিল এই কথা বলতে, কিন্তু সে সাহস পায়নি। অবশেষে ইভানের মত না থাকা সত্ত্বেও তাদের বিয়েটা হয়। তাদের বিয়ের 1 মাস হয়ে গেছে। তবে ইভান এখনো আয়নাকে মেনে নেয়নি। এমনকি এখনো সে জেনিফার সাথে রোজ কথা বলে, দেখা করে। আয়না এসব জানে, তবে সে কিছু বলার সাহস পায় না। আর বললেই ইভান তাকে যা ইচ্ছে তাই কথা শুনিয়ে দেয়। আর আজকে যে ঘড়ি আর চিরকুট তাসনিম চৌধুরী ফেলে দিয়েছে, সেটা জেনিফার দেওয়া উপহার ছিল। আর তাই ইভান আয়নার সাথে এমন আচরণ করেছে। সন্ধ্যার দিকে আয়না কিচেনে রাতের খাবার রান্না করছিল। সেই সময় যারা কিচেনে যায়, আর যারা আয়নার থেকে কয়েক মাসের ছোট। ভাবি, কি করছো? রান্না করছি। কেন, তোমার কিছু লাগবে? না, এমনি তোমাকে একটু হেল্প করতে আসলাম। কিছু করতে হলে আমাকে বলতে পারো। না না, কিছু করতে হবে না, আমি করে নিতে পারবো। ভাবি, কালকে বিকেলে তুমি ফ্রি আছো? কেন? একটু বাইরে যেতাম তোমাকে নিয়ে। আসলে অনেকদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো না কোনো কারণে সময়ই হয়ে উঠছে না। তাই ভাবলাম কালকেই তোমাকে নিয়ে একসাথে যাব। তো তুমি যাবে তো? মাকে বলেছো? আম্মু তো আর কিছু বলবে না, আর বড় ভাইয়া তখন অফিসে থাকবে, তো সমস্যা নেই। ঈশান ভাই যাবে? না, ওরা তো সময় আছে নাকি, ওদের কথা বাদ দাও। তুমি যাবে তো সেইটা বলো। মা যেতে বললে যাব। ঠিক আছে, তাহলে আমি রুমে গেলাম। হুম। যা তার রুমে চলে গেল। আর এদিকে আয়না তার বাকি রান্নাটুকু শেষ করে ফেললো। রাতে ইভান বাইরে থেকে এসে সোজা তার রুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে নিচের ডাইনিং এ চলে আসে। ইভান, ঈশান আর যারা একসাথে খেতে বসে। আয়না তখন ড্রয়িং রুমে ছিল। তুমি আর ভাবি কেন বসছো না? আমরা পরে খাওয়া দাওয়া করে নিব। পরে খাবে কেন? এখন একসাথে খাওয়া দাওয়া করলেই তো ভালো। ভাবিকে ডাক দাও। এত কথা বলছিস কেন খাওয়ার সময়? যা, আমি এত কথা কোথায় বললাম? আমি তো শুধু... ঈশান, চুপ করে খাও, আমরা পরে খাওয়া দাওয়া করে নিব। ঠিক আছে, তোমাদের ইচ্ছে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করা হলে ইভান উপরে তার রুমে চলে যাওয়ার পর তাসনিম চৌধুরী আয়নাকে ডেকে নিয়ে যায় খাওয়া দাওয়ার জন্য। মা, আপনি খেয়ে নিন,
আমার ভালো লাগছে না এখন। ঠিক আছে, ভালো লাগছে না যখন তুমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, তাহলেই হবে। মা, আমি খাবো না, আপনি খেয়ে নিন। বেশি কথা না বলে চুপচাপ খেতে আসো। খাওয়া দাওয়া নিয়ে রাগ করা আমার পছন্দ না। তাসনিম চৌধুরী আয়নাকে জোর করে খেতে নিয়ে যায়। আর এসব কথা এতক্ষণ ইভান উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ইভান নিচেও ভালো করেই বুঝতে পারছে যে সে আয়নার সাথে অন্যায় করেছে, আর এটার জন্য তারও মাঝে মাঝে খারাপ লাগে। কিন্তু যখন জেনিফার কথা মনে পড়ে তখনই তার আর এসব কিছুই ভালো লাগে না। ইভান তার রুমে গিয়ে দেখে যে জেনিফার মেসেজ দিয়ে রেখেছে, আর মেসেজে বলেছে যেন কালকে তার সাথে দেখা করে। ইভান মেসেজটি দেখে রেখে দিল এবং শুয়ে পড়ল। পরের দিন সকালে ইভান নাস্তা করে ঈশানকে নিয়ে বেরিয়ে পড়ল। অফিসে যাওয়ার সময় ঈশানকে ভার্সিটিতে নামিয়ে দেবে। যারা আজকে কলেজে যায়নি তাই সে বাসায় আছে। তো সারাদিন এভাবেই কেটে গেল। বিকেলের দিকে আয়নার মা তাকে ফোন করে। হ্যালো আম্মু, কেমন আছো? এই তো ভালো মা, তোরা কেমন আছিস? আমরা ভালোই আছি। বাসার সবাই ভালো আছে? আব্বু শরীর ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তো ইভান বাবার কি খবর? ভালোই। তা শ্বশুর বাড়ি গিয়ে তো দেখছি বাপের বাসায় আর আসতে ইচ্ছে করে না। ইভান বাবাকে নিয়ে কয়টা দিন থেকে গেলে তো পারিস। না আম্মু, এখন তো ওনার অফিসে অনেক কাজ, এখন উনি কোথাও যেতে পারবেন না তার কাজ ফেলে। কাজ আছে বলে কি শ্বশুর বাড়িতে একটু সময় দেওয়া যায় না? সে যে বিয়ের সময় গিয়েছিস, তোকে কি দেখতে ইচ্ছে করে না? এতই যখন দেখতে ইচ্ছে করে তাহলে বিয়েটা দিলে কেন আম্মু? তো সারা জীবন কি মেয়ে সন্তানকে বিয়ে না দিয়ে রাখা যায়? বোকা মেয়ে। তো বল, কবে আসছিস? জানি না আম্মু। ভাবি, হ্যাঁ, খুলছি। আচ্ছা আম্মু, তোমার সাথে আবার পরে কথা হবে, এখন রাখছি। ঠিক আছে, সাবধানে থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ইভান বাবার দিকে বেশি খেয়াল রাখবি। ঠিক আছে। ওর আয়না ফোনটা রেখে দরজা খুলে দিল। রেডি হয়ে নাও, আমরা একটু পরেই বের হব। আচ্ছা ঠিক আছে। হুম। এই বলে যারা তার রুমে চলে গেল রেডি হতে। বিকেলের দিকে আয়না আর যারা একসাথে বেরিয়ে পড়লো। তো কিছুক্ষণ পর তারা একটি রেস্টুরেন্টের সামনে এসে থামলো। তুমি না বললে যে তোমার ফুচকা খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, কেন? তাহলে এই রেস্টুরেন্টে কেন আসলে? কেন তুমি এখানে ফুচকা খাবে না? আরে বাবা, ফুচকা কি আর রেস্টুরেন্টে খেতে ভালো লাগে? রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা হয়। এইটা কিন্তু ঠিক বলেছো, তবে সামনে হয়তো পাওয়া যাবে। চলো তাহলে আমরা সামনে যাই। তুমি চাইলে এখানে খেতে পারো, সমস্যা নেই। আহা, চলো তো। তুমি এই প্রথম মুখ ফুটে বলেছো একটা কথা, সেটা না রাখলে আমারও ভালো লাগবে না। আচ্ছা, আমরা কিন্তু একটু শপিং মলেও যাব। ঠিক আছে, তবে বেশি দেরি করা যাবে না। হুম, ওই যে সামনে একজন ফুচকাওয়ালা আছে, চলো। এরপর যারা ওদের দুজনের জন্য ফুচকা অর্ডার করে দিল। জানো ভাবি, এখান থেকে একটু এগোলেই ভাইয়ার অফিস। তো যাবে ভাইয়ার অফিসে? মাথা খারাপ নাকি? তারপর বাসের মতো অফিসের সবার সামনে অপমান করে বসবে। কি গো, কি ভাবছো, যাবে? না, কিছু না, দরকার নেই শুধু শুধু যাওয়ার। তোমার ভাই কেমন করে সেটা তো জানোই। এরপর তাদের ফুচকা দেওয়া হলে যারা আর আয়না খাওয়া শুরু করলো। আয়না খাওয়ার মাঝে ঝাল লাগছিল, তাই সে পানি চাওয়ার জন্য ওপাশে তাকাতে সামনে দেখে একটু থমকে গেল। তারপর সাথে সাথে চোখ সরিয়ে নিল। আচ্ছা যারা, তুমি তো মেয়েটিকে দেখেছো তাই না? কোন মেয়ের কথা বলছো ভাবি? তোমার ভাইয়া যে কি ভালোবাসে। হঠাৎ তুমি ওর কথা জিজ্ঞেস করছো যে? আহা, তুমি বলবে নাকি না? হ্যাঁ দেখেছি, কেন, কি হয়েছে? ওইটা কি সেই মেয়ে? যারা আয়নার আঙুলের বরাবর তাকিয়ে দেখে ইভান আর জেনিফার রাস্তার উপর সে কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আয়না সারাদিন মন খারাপ করে বসে থাকে বলে যার জন্য একটু বাইরে ওকে নিয়ে ঘুরতে বের হলো, যাতে মনটা একটু ভালো হয়। আবার যেই সেই হয়ে গেল। এই মেয়েটা এখানে কি করছে? ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে এসেছে। আরে রাখো তোমার ভালোবাসার মানুষ। এই মেয়ে সকালে একজনকে ভালোবাসে তো রাতে আর একজনকে ভালোবাসে। আমার ভাইকে তো এক হিসেবে অন্ধ বানিয়ে রেখেছে, তাই ও এইসব দেখতে পায় না। এইভাবে বলছো কেন যারা? সে তোমার সম্পর্কে ভাবি হলেও হতে পারে। বাজে কথা বলো না তো ভাবি। আব্বু না হয় দেশেই থাকে না, তবে আমার আম্মু বেঁচে থাকতে ওই মেয়েকে নিজের সংসারে এনে এমন সাজানো সংসার ধ্বংস কখনোই করবে না। তুমি যাই বলো আর তাই বলো, ওদের দুজনকে কিন্তু ভালো বানিয়েছে। ভাবি ওদের কথা বাদ দাও, ফুচকা খাওয়ায় মন দাও। ওদের নিয়ে কথা বলে কিন্তু ফুচকাকে অপমান করা হচ্ছে। আমার খেতে ভালো লাগছে না, অনেক ঝাল লাগছে। তুমি খাও, আমি অপেক্ষা করছি। ভাবি এইটা কেমন কথা? তুমি আবার মন খারাপ করছো? আরে না, মন খারাপ করবো কেন শুধু শুধু? আমার ঝাল লাগছে অনেক।
আসলে বিকেলে বাইরে এসে আয়ানা একটু ভালোই লাগছিল, তবে এতক্ষণ ভালো লাগলে ইরফান আর জেনিফাকে একসাথে দেখে মনটা খারাপ হয়ে গেল। এদিকে কি হয়েছে, হঠাৎ ডাকলে যে? হঠাৎ মানে? আমাদের দেখা করার জন্য কারণ থাকতে হয় নাকি? তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই ডাকলাম মাই লাভ। বলেই জেনিফা ইভানকে জড়িয়ে ধরে নিলে। ইভান আটকে দিয়ে বলে, জেনিফা, এটা পাবলিক প্লেস, এখানে এভাবে জড়িয়ে ধরলে মানুষ কি বলবে? কে কি বললো তা তো আমাদের দেখার বিষয় না। আর আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি? তোমাকে ধরেছি, তো সমস্যা কোথায়? সমস্যা আছে, যেখানে সেখানে এভাবে জড়িয়ে ধরো না। আমি ঠিক ভেবেছিলাম যে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। ওই মেয়ে তোমাকে বশ করে ফেলেছে, বেশ বুঝতে পারছি। এসব কি বলছো তুমি? আয়ানা এমন না, ও আমার সামনেও আসে না। খুব চিনে ফেলেছো দেখছি। শোনো, তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমরা আলাদা থাকবো। মাথা ঠিক আছে তোমার? আমি এখনো অন্য কারোর হাজবেন্ড, আমি তোমার সাথে কিভাবে থাকবো? আমি জানি না, তুমি আমার সাথে থাকবে এটাই শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তুমি যদি না মানো তাহলে? জেনিফা, মাথা ঠান্ডা করো। শোনো, আমি তো আর কোথাও চলে যাচ্ছি না, আমি তো তোমারই আছি, তো ভয় পাচ্ছ কেন? পাপার জন্য আর কত থেকে সহ্য করতে হবে কি জানে। তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। দিবসের কথা শুনতেই সাথে সাথেই ইভানের ভেতরে মোচড় দিয়ে উঠল। কেন যেন এই কথাটা বলার জেনিফার উপর তার রাগ লাগছে। জেনিফার গাল থেকে হাত সরিয়ে নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। জেনিফা, বাসায় চলে যাও, আমার আবার এখন একটা জরুরি মিটিং আছে, তো আমার যেতে হবে। আগে বলো যে তুমি আমার কথাটা রাখবে। এটা নিয়ে পরে কথা হবে, এখন যাও। তাহলে সব সময়ের মতো আমার হাতে একটা চুমু দিয়ে দাও। ইভান আজ তার হাতে চুমু দিতে ইচ্ছা করছে না, তবুও ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা ছোট্ট করে চুমু দিয়ে দিল। এরপর জেনিফা তার গাড়ি নিয়ে চলে গেল। ইভানও তার গাড়ি নিয়ে অফিসে চলে গেল। ইভান আর জেনিফা এই জায়গায় বেশিরভাগ দেখা করে যখন ইভান অফিসে থাকে। ইভান আর জেনিফার এসব কাহিনী দূর থেকে দুটো অসহায় চোখ দেখেই গেল, কিন্তু কিছু বলার মতো কোনো অধিকার তার নেই। ভাবি, তুমি শুধু শুধু কেন মন খারাপ করছো বলো তো? না না, আমি মন খারাপ করছি না বোকা। তোমার খাওয়া শেষ? হ্যাঁ, তুমি অন্য কিছু কি খাবে বলো? না, কিছু খাবো না, চলো বাসায় চলে যাই। যারা খুব ভালো করেই জানে আয়না এখন কিছু খাবে না, আর বেশিক্ষণ বাইরে থাকতেও চাইবে না। কিছু তো খাও। চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। না, আমার মাথাটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না, আবার অন্য কোনো দিন আসবো। ঠিক আছে, চলো। এরপর তারা দুজনেই বাসায় চলে আসে। যদিও যারা আসার সময় বারবার বলেছিল আর একটু বাইরে থাকতে, কিন্তু আয়ানা কোনো মতেই রাজি হয়নি। বাসায় এসে আয়না তার রুমে চলে যায়, আর যারা তার আম্মুর রুমে গেল। আম্মু, ব্যস্ত তুমি? না, আয়। এত তাড়াতাড়ি চলে এলি? তোদের নাকি দেরি হবে আসতে? আর বলো না, যাকে নিয়ে গেলাম তারই তো মন খারাপ হয়ে গেছে, আর কি ঘুরবো। কেন, আবার কি হলো? এরপর যারা তার আম্মুকে সবটা খুলে বলল। এই ছেলেকে নিয়ে আর পারা যাচ্ছে না। তোর আব্বু 2-1 দিনের মধ্যে আসছে, এবার একটা কিছু করতেই হবে। এভাবে আর কতদিন চলবে? আব্বু আসবে? হ্যাঁ। ভালোই। তোর ভাবি কোথায়? উপরে রুমে। এদিকে আয়নার রুমে এসে জামা কাপড় চেঞ্জ না করে বিছানায় বসে পড়ল। তার যেন কোনো মতেই চোখের পানি বাঁধ বাঁধছে না। বারবার ইভানের এইভাবে জেনিফাকে স্পর্শ করাটা চোখে ভাসছে। আর 5টা মেয়ের মতো তারও তো কত স্বপ্ন ছিল যে তার স্বামী তাকে ভালোবাসবে, কিন্তু এই স্বপ্ন ওই দিনই ভেঙে গিয়েছিল যেদিন ইভান তাকে বিয়ে ভাঙার কথা বলেছিল। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দরজায় নক করার আওয়াজ পেয়ে আয়নার সাথে সাথে চোখ মুছে নিল। এরপর গিয়ে দরজা খুলে দেখে যারা দাঁড়িয়ে আছে। তুমি এখনো চেঞ্জ করোনি? এই তো এখনই করতাম, কিছু বলবে? ভেতরে এসো। না, এমনি আমার রুমে যাচ্ছিলাম তাই দেখে গেলাম তুমি কি করছো। আচ্ছা তুমি চেঞ্জ করো, আমি গেলাম। হুম। যারা চলে গেলে আয়না দরজাটা বন্ধ করে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। সন্ধ্যার পর ইভান অফিস থেকে ফিরে এসে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার নিচে তার আম্মুর রুমে গেল। আয়না তখন রান্নাঘরে রাতের খাবার রান্না করার জন্য কাটাকাটি করছিল। কি করছো আম্মু? এমনি কিছু করছি না। কেন? ঈশান কোথায়? বাসায় আসেনি এখনো? না, ওর একটা বন্ধুর বাসায় গিয়েছে, চলে আসবে। ও, 1 কাপ চা করে দিবে, মাথাটা একটু ব্যথা করছে। এই তো সুযোগ। তোর বউ রান্নাঘরে আছে, ওকে গিয়ে বল করে দিবে। আমি পারবো না। না, তুমি করে দাও।
আমি পারবো না, তোর বউকে গিয়ে বল। তোর বউ থাকতে আমি কেন করব? সব সময় তো তুমি করে দাও, আজকে এমন করছো কেন? এমনই করব। আজ থেকে কিছু খেতে ইচ্ছে করলে বা কোনো কিছুর দরকার হলে আমাকে বলতে পারবে না। তোর বউকে এখন থেকে বলবি। বারবার বউ বউ করছো কেন? আমার কোনো বউ নেই। বলেই ইভান উঠে কিচেনে গেল। নিজেই নিজের জন্য চা বানিয়ে নিতে পারবো, তোমাদের কারোর দরকার নেই। ইভান কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে একটু আওয়াজ করেই ভেতরে গেল। আয়না একবার পেছনে তাকিয়ে আবার তার কাজে মন দিল। ইভান গিয়ে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে সেটা একটা পাত্রে করে চুলায় বসিয়ে দিল। পাশ থেকে একটা চামচ নিতে নিতে অপর পাশে তাকিয়ে দেখে আয়না নেই। পেছনে তাকিয়ে দেখে সে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকিয়ে। ইভান বুঝতে পারছে যে সে এখানে এসেছে বলেই আয়না দূরে দাঁড়িয়ে আছে, হয়তোবা তার যাওয়ার অপেক্ষা করছে। তাহলে সে তার কাজ আবার শুরু করবে। ইভান তার কাজ করতে করতে বলল, তুমি চাইলে তোমার কাজ করতেই পারো, আমি তো আর তোমার কাজে বিরক্ত করছি না। কথাটার কোনো জবাব না হওয়ায় ইভান ভাবলো যে আয়না হয়তো কিচেন থেকে চলে গেছে। তাই পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে আয়না এখনো আগের জায়গায় আগের মতোই দাঁড়িয়ে আছে, চুপচাপ। মানুষ যে এতটাও চুপচাপ থাকতে পারে তা ওকে না দেখলে বোঝাই যেত না। ইভান পেছন থেকে হঠাৎ বলে উঠল, বাবা, তোমরা লাইলি মজনু আজকে একসাথে রান্না করছো? ব্যাপারটা কি বলো তো ভাইয়া? বাজে কথা বন্ধ কর, কাজ করছি, বিরক্ত করবি না। তো কি কাজ করছো এত সিরিয়াস হয়ে? চা বানাচ্ছি। ভালোই হয়েছে, আমাকে এক কাপ দিও। পারবো না, নিজেরটা নিজে করে খা। ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে চা করে দিচ্ছি। বাহ, আমি আসার পর একটাবারও বললো না যে আমাকে দিন, আমি করে দিচ্ছি। আর দেবরের জন্য এখন একদম মায়া উপচে পড়ছে। আহা, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো ভাইয়া, তুমি সরাসরি না করে দিলে, অথচ ভাবি নিজে থেকে বানিয়ে দিতে যাচ্ছে। বেশি পাকামো না করে যা এখান থেকে। আহা রে, তোমাদের রোমান্সে বাধা দিয়ে ফেললাম, সরি। এই বলে ইভান তাকানোর আগেই ঈশান কিচেন থেকে কেটে পড়ল। বড্ড বেশি পেকে গেলে যা হয় আর কি। এরপর আয়নার দিকে তাকিয়ে দেখলো আয়নার কোনো হেলদোল নেই, সে আগের মতোই দাঁড়িয়ে আছে। তুমি চা খাবে? আয়না তাকিয়ে দেখে ইভান তার দিকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করছে। আমাকে বলছেন? তো এখানে তুমি ছাড়া আর কে আছে? তোমাকেই বলছি। তুমি চা খাও না? আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কথা বলতে পারো না নাকি? মানে? যা জিজ্ঞেস করছি শুধু মাথা নাড়িয়ে উত্তর দিচ্ছ কেন? এমনি। চা খাবে না কেন? এমনি। ঈশান আবার কোথায় থেকে যেন এসে বলা শুরু করলো, আমি চাইলাম অথচ আমাকে একটু দিল না, আর বউ খেতে চাইছে না তবু জোর করেই যাচ্ছে। আহারে, এই দিনটা আমার কবে আসবে? কবে আমার বউ আমাকে এভাবে জোর করবে? তুই আবার এসেছিস? সরি, আসলে আমি একটু ঠান্ডা পানি খেতে এসেছিলাম। তাছাড়া ভাবি ভাইয়া এতক্ষণ ধরে যখন চাই বানাচ্ছে, তাহলে নিশ্চয়ই অনেক টেস্টি চা হবে। খেয়ে নাও, এই সুযোগটা হাতছাড়া করো না। আয়না একটু মুচকি হাসি দিল। তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, তোমরা চালিয়ে। এই বলেই ঈশান পানির বোতল নিয়ে চলে গেল। ইভান চা বানিয়ে দুটো কাপ নিয়ে চা ঢেলে নিল। আমি খাবো না বললাম তো। ইভান তার নিজের মতো 2 কাপের চিনি মিশিয়ে নিয়ে 1 কাপ আয়নের সামনে রেখে দিয়ে অন্য কাপ নিজের জন্য নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। আয়না আগের জায়গায় দাঁড়িয়ে চায়ের কাপে তাকিয়ে আছে। ইভান পিছন থেকে বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে চায়ের পরিবর্তে শরবত খেতে হবে। আয়না আর কিছু না বলে গিয়ে চা খেতে লাগলো আর ঈশানের জন্য আবার চা বসিয়ে দিল। এরপর রাতের রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে সবাই সবার মতো রুমে গিয়ে শুয়ে পড়ল। এভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন। আজ সকাল সকাল ইভান আর ঈশান বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে তার বাবাকে নিয়ে আসতে। প্রায় 10টার দিকে জারিফ চৌধুরী ইভানের বাবা বাসায় আসে। তিনি বাসায় আসলে আয়না তাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে নিল। এরপর সবাই একসাথে নাস্তা করে নিল। আজকে আয়নাও একসাথে মানে ইভানের সাথে একসাথে বসে নাস্তা করেছে। যদিও সে প্রথমে না করেছিল, তবে তার শ্বশুর বলেছে বলে পরে আর না করতে পারেনি। সারাদিন কেটে যাওয়ার পর বিকেলে জারিফ চৌধুরী ইভানকে নিয়ে বাইরে বের হয়। বাড়ি থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামিয়ে দুজনই গাড়ি থেকে নেমে পাশাপাশি দাঁড়ালো। এখানে থামলে কেন? কিছু কথা আছে তোমার সাথে। কি কথা? ইভান, তুমি যে কোনো বাচ্চা বা অবুঝ না, সেটা আশা করি তুমি জানো। কি বলতে চাইছো খুলে বলো। বুঝতে পারছো না তাই তো? তুমি যা করছো সেটা না তোমার ভালোর জন্য করছো, না তুমি অন্যের ভালোর জন্য করছো।
কি করেছি আমি? তোমার বিয়ে হয়েছে, ঘরে একটা বউ আছে, তুমি তবুও কিভাবে অন্য একটা মেয়ের সাথে যোগাযোগ রাখো? এটা একটা মেয়েকে যে কতটা কষ্ট দিচ্ছে তুমি বুঝতে পারছো না, নাকি ইচ্ছে করে এমন করছো? আব্বু, আমি জেনিফাকে ভালোবাসি। আরে রাখো তোমার ভালোবাসা, তোমার তো লজ্জা থাকা উচিত যে তুমি তোমার স্ত্রীকে রেখে অন্য একটা মেয়েকে বলছো ভালোবাসি, তাও আবার আমার সামনে। আর ওই মেয়ে কেমন, ওই মেয়ের পরিবার কেমন, সেটা কি তোমাকে নতুন করে বলতে হবে? আব্বু, না জেনে শুধু শুধু তুমি জেনিফাকে নিয়ে এসব কথা বলছো কেন? আমি ওকে ভালো করেই জানি। ও আচ্ছা, তুমি ওদের আমার থেকে ভালো করে চিনো, তাহলে তো এটাও ভালো করে জানো যে আমি কেন ওদের পছন্দ করি না। আব্বু, ওসব কথা বাদ দাও। ওই সামান্য একটা ভুল তো কত মানুষই করে থাকে। কোনটাকে তুমি সামান্য ভুল বলছো? ঠিকই আছে, সব কিছু একদম গুছানো পেয়েছো তো, তাই তোমার কাছে ওসব বিষয় না। তবে যদি দিনের পর দিন একটা কোম্পানির পিছনে পরিশ্রম করে যখনই সেটা একটু উন্নত হয়, তখন যদি সেটাকে কেউ নিজের স্বার্থের জন্য ক্ষতি করে দেয়, তখন বুঝতে কেমন লাগে নিজের ভেতর? ওর বাবা এমন বলে কি জেনিফাও এমন হবে নাকি? বাবা মা যেমন সন্তানকে তাই শিক্ষা দেবে। আগের কথা বাদ দাও, তুমি ওই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দাও। সরি আব্বু। আমার সত্যি আর কিছু বলতে ইচ্ছে করছে না তোমাকে। তবুও একটা কথা বলি, তুমি এখন যা করছো নিজের শান্তির জন্য করছো, যে শান্তিটা শুধুমাত্র অল্প সময়ের জন্য। তবে এর জন্য তুমি একটা মেয়েকে যে কষ্ট দিচ্ছ, তার জন্য তুমি ভালো থাকবে তো? শোনো, তুমি নিজের এই শান্তির জন্য এমন কিছু করো না যার জন্য তুমি সারা জীবন আফসোস করবে। ইভান নিশ্চুপ। আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি ইভান। আসলে মানুষ ঠিকই বলে যে সবাই যা আশা করে সব সময় তো আর তা পায় না। এখন সেটা বুঝতে পারছি। আর হ্যাঁ, এটা আরেকজনও বুঝতে পারছে, সেটা আয়ানা। যাক, তোমার তাহলে বোধ আছে। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো বাসায় যাওয়া যাক। এই বলেই জারিফ চৌধুরী গিয়ে গাড়িতে উঠে পড়ল। ইভান এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এত চিন্তা ভাবনা করো না, গাড়িতে ওঠো। ইভান গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসে। তাদের বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাসায় আসতেই ড্রয়িং রুমে আয়ানের সাথে দেখা হয় তাদের। আপনারা চলে এসেছেন? বাবা, আপনাকে চা করে দেব? হ্যাঁ দাও। বাকিরা কোথায়? ইভানও অপর পাশে সোফায় বসে পড়ল। মা রুমে আছে, যারা উপরে, আর ঈশান ভাই এইমাত্র বেরিয়ে পড়লো। তোমার মাকে ডাক দাও। ডাকতে হবে না, আমি চলে এসেছি। এরপর আয়ানা কিচেনে চলে গেল সবার জন্য চা করতে। কিছুক্ষণের মধ্যেই আয়ানা সবার জন্য চা নিয়ে ড্রয়িং রুমে গেল। তোমারটা কোথায়? আমি খাবো না এখন, আপনারা। তোমারটা নিয়ে আসো, যাও। আর কোনো বাহানা দেখিও না। আয়না আর কিছু না বলে গিয়ে নিজের জন্য চা নিয়ে ড্রয়িং রুমে সবার সাথে বসলো। তাই না? বেয়ান তো আর আসলো না মেয়েকে দেখতে। আসলে আব্বুর অফিস থাকে, তো এই জন্য আমিও কোথাও যেতে পারি না। তোমার ছোট বোনটাকে তো তোমার কাছে এনে কয়টা দিন রাখতে পারো। আশপিয়া আম্মুকে ছাড়া থাকতে পারে না। তাছাড়া আম্মু তো বলছে আমাকে ওনাকে গিয়ে কয়েকদিন থেকে আসতে। তো যাও, তুমি আর ইভান গিয়ে থেকে আসো। ইভান না হয় ওখান থেকেই অফিসে যাবে। আমি কোথাও যেতে পারবো না। কেন, কি সমস্যা গেল? আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোমার এখন অফিসে তো এত চাপ নেই, আর তুমি তো অফিসে যাওয়া বন্ধও রাখবে না। বাবা, আমি আম্মুকে আগেই না করে দিয়েছি, কারণ আমি জানি যে উনি যেতে রাজি হবেন না। আর এই নিয়ে শুধু শুধু কথা না বাড়ানোই ভালো। এরই মধ্যে ইভানের ফোনটা বেজে উঠল, কিন্তু ইভান ফোনটা কেটে দিল। আয়ানা ভালো করেই বুঝতে পারছে যে ইভানকে কে ফোন করেছে, কিন্তু সে একটা জিনিস বুঝতে পারছে না যে ইভান ফোনটা কেন কেটে দিচ্ছে। রুমে চলে গেলেই তো পারে। ইভানের পর পর কয়েকবার ফোন বেজে উঠেছে, কিন্তু ইভান কেটে দিচ্ছে। ফোনটা ধরছো না কেন? আর যে ফোন করেছে সে নিশ্চয় কোনো পাগল হবে, তা না হলে এতবার করে ফোন কেটে দেওয়ার পরও আবার ফোন দিচ্ছে। জারিফ চৌধুরীর এমন কথা শুনে আয়না আর তার শাশুড়ি দুজনই ফিক করে হেসে দিল। ইভান জানে যে তার আব্বু এই কথাটা জেনিফাকে বলেছে, তবুও তার কাছে খারাপ লাগছে না, বরং আয়নাকে এমন হাসতে দেখে তার কাছে ভালো লাগছে। এমনকি সেও অজান্তেই একটু মুচকি হেসে দিল। এ কি, তোমরা হাসছো কেন? ওই মানুষটা পাগল বা তার ছেঁড়া হলেও তাকে নিয়ে হেসো না। তা তুমি তোমার রুমে চলে যাও, না হলে এভাবে ফোন করতে করতে দেখবে ওই পাগলটা বাসায় চলে আসবে। না ঠিক আছে, আর ফোন আসবে না।
বলতে বলতেই আবার তার ফোনটা বেজে উঠল। ইভান একবার আয়নার দিকে তাকিয়ে দেখে সে তার দিকে তাকিয়ে আছে, তবে এখন আর হাসছে না। ইভানের চোখে চোখ পড়তেই আয়না অন্যদিকে তাকিয়ে নিল। ইভান আস্তে করে উঠে উপরে চলে গেল, গিয়েই জেনিফারকে ফোন দিল। কি সমস্যা কি? এতবার করে ফোন দিচ্ছ কেন? তুমি ফোন ধরছিলে না কেন? তুমি কোথায় ছিলে? ওই মেয়েটার সাথে আবার কথা বলছিলে না তো? বাজে কথা বন্ধ করো। আমি আব্বুর সাথে কথা বলছিলাম। ও, তা ওই বিষয়ে কি করলে? কোন বিষয়? তোমাদের ডিভোর্সের বিষয়ে। আমার পাপার জানা ভালো উকিল আছে, তোমাকে তার সাথে কথা বলিয়ে দিব। শোনো, এটা আমাদের বিষয়। এটা নিয়ে তুমি এত মাথা না ঘামালে আমি খুশি হব। তুমি এমন ভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি নিশ্চিত ওই মেয়ে তোমাকে কিছু করেছে, নাহলে তুমি তো কখনোই আমার সাথে এভাবে কথা বলতে না। তুমি কি আমাকে এখন ভালোবাসো না? বাজে কথা বন্ধ করতে বললাম তো। তোমার জন্য আমার মাথা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমার জন্য তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি দেখো জেনিফা, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। আমি তোমার সাথে পরে কথা বলছি। এই বলেই জেনিফারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ইভান ফোনটা কেটে দিল। এরপর রুমের লাইট অফ করে বিছানায় চোখ বন্ধ করে আধশ হয়ে বসে রইল। এখন যেন ইভান জেনিফার কোনো কথাই সহ্য করতে পারে না, তবে আবার ওকে ছাড়তেও পারছে না। না পারছে আয়নাকে কাছে টেনে নিতে। সে বলতে গেলে এক দোটানায় পড়ে গেছে। ইভান এভাবেই চোখ বন্ধ করে এসব ভাবছিল, সেই সময় তার দরজায় কেউ নক করতে লাগলো। দরজা খোলে আছে, ভেতরে চলে আসো। এই কথা বলার পর ইভান খেয়াল করলো যে কেউ আসছে না ভিতরে, তাই সেও কিছু না বলে আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। একটু পর আবার দরজায় নক করতে লাগলো। এরপর ইভান উঠে লাইন অন করে গিয়ে দরজা খুলে দেখে আয়না মিষ্টির প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে বলছিলাম তো। সমস্যা নেই, মা আপনার জন্য পাঠিয়েছে। ভেতরে আসো। না, ভেতরে যেতে হবে না, আপনি এটা নিন, আমি চলে যাচ্ছি। আমি কি বলেছি চলে যাও? ভেতরে আসো। আমার নিচে কাজ আছে, ভেতরে আসবো না। আর তাছাড়া শুধু শুধু কাউকে বিরক্ত করার ইচ্ছে নেই আমার। এত বেশি কথা বলছো কেন? ভেতরে আসতে বলেছি, ভেতরে আসো। সরি, আর কথা বলবো না, আপনি পেটে নিন, আমি চলে যাচ্ছি। ইভান এবার আয়নার হাত ধরে ভেতরে গিয়ে এসে দরজা হালকা করে লাগিয়ে রাখলো। ইভানের এমন কাছে আয়না বেশ অবাকই হলো, কারণ কয়েকদিন আগেও সে এই রুমে এসেছিল বলে ইভান তার সাথে অনেক খারাপ আচরণ করেছে। আর আজকে সে আসতে চাইছে না, তবু ইভান জোর করে তাকে ভেতরে নিয়ে গেল। ইভান আয়নাকে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টির প্লেটটা সে হাতে নিয়ে আয়নার বরাবর বসে খাওয়া শুরু করলো। আয়না একটু দূরে সরে বসলো। কিছু বলবেন? কেন? কোনো কথা ছাড়া কি আমার সামনে থাকা যায় না? আয়না মাথা নাড়িয়ে না বলল। কেন? জানি না। তুমি জানো ঠিকই। একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনার কি শরীর খারাপ? না মানে এই সময় লাইট অফ করে রেখেছিলেন তাই জিজ্ঞেস করলাম। না, এমনি ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। ও আচ্ছা, তখন জেনিফার বই ফোন দিয়েছিল তাই না? হঠাৎ আয়নার এই কথায় ইভান মিষ্টি খাওয়া বন্ধ করে বলে, আমাদের কথার মাঝখানে অন্য কাউকে আনছো কেন? কেন, আপনার ভালো লাগছে না? না, বিরক্ত লাগছে। অথচ আমাদের জীবনের মাঝে যে অন্য কেউ ঢুকে আছে সেটা আপনার বিরক্ত লাগছে না? কি অদ্ভুত তাই না? আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা। এই বলে আয়না উঠে চলে যেতে নিলে ইভান বলে উঠল, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, আপনি রেস্ট নিন। চুপচাপ বসো এখানে। চলে যাই যাই করছো কেন? আয়না আবার গিয়ে বলল, তোমার মিষ্টি পছন্দ? অল্প অল্প পছন্দ। আমার অনেক পছন্দ মিষ্টি। হ্যাঁ জানি। আমার পছন্দ আর অপছন্দের বিষয়ে আর কি কি জানো? সব জানি না, তবে আপনার অপছন্দের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে জানি। কি বলো? আপনি আমাকে পছন্দ করেন না, এছাড়া আর কিছু জানি না। ইভান এবার মিষ্টির প্লেটটা রেখে দিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। এই কথা শুনে আয়নার উপর তার প্রচন্ড রাগ হচ্ছে। যখনই সে একটু চিন্তা করে আয়নার সাথে একটু আলাদাভাবে সুন্দর করে কথা বলবে, ঠিক তখনই আয়নার জন্য সেটা আর হয়ে ওঠে না। হয় সে কোনো কথা না বলে হ্যাঁ করবে, যেটাতে ইভানের রাগ উঠে যায়, আর না হলে এমন কোনোই কথা বলবে না যে যেমনটা এখন বলল। কি হলো, আপনি আর খাবেন না? ইভান চুপ করে শুধু আয়নার দিকে তাকিয়ে আছে। আর খাবেন না? ইভান এখনো কিছু না বলে তাকিয়ে আছে।
আয়না এবার আর কিছু বলল না। ইভানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে নিচের দিকে তাকিয়ে রইল। আমি ভালোভাবে কথা বলছি, তোমার ভালো লাগছে না? কেন? আমি আবার কি করলাম? একটু আগে কি বললে? তোমাকে বলেছি না যে আমার সামনে ফালতু কথা বলবে না? যেটা সত্যি সেটাই তো বললাম। ইভান হঠাৎ করে আয়নার দুই বাহু ধরে তাকে একদম কাছে নিয়ে বলে, তোমাকে যেন আমি এসব কথা দ্বিতীয়বার বলতে না শুনি। আর যদি আর কিছু বলতে নিলে হঠাৎ ঈশান দরজা খুলে ভেতরে ঢুকতেই ওদের এভাবে দেখে সাথে সাথে ঘুরে দাঁড়ালো। ঈশানকে দেখে ইভানের কোনো হেলদোল নেই। সে আয়নাকে ওভাবেই ধরে রেখেছে দেখে আয়না তাড়াতাড়ি করে নিজে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ভাবি এখানে। আয়নার লজ্জায় ইচ্ছে করছে ফ্লোরেই মিশে যেতে। তার আরো লজ্জা লাগছে যখন ঈশানকে দেখেও ইভান ওভাবেই তাকে না ছেড়ে ধরে রেখেছিল। যদিও ইভান তখন ওভাবে ধরায় সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল আর তার দুই হাতেও ব্যথা করছে। আপনারা কথা বলুন, আমি আসছি। এই বলে আয়না চলে আসতে নিলে ইভান তার হাত ধরে ফেলল। ঈশান তাদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আরে ভাবি সমস্যা নেই, তোমরা কথা বলো, আমি ভুল সময় চলে এসেছি। এই ঢং না করে বলতো কি বলবি? না আসলে ভাইয়া আমার ল্যাপটপটা একটু সমস্যা করছে, তোমারটা একটু দিবে? ইভান উঠে গিয়ে টেবিলের উপর থেকে ল্যাপটপ নিয়ে ঈশানকে দিল। থ্যাঙ্কস। আর হ্যাঁ, আবারও সরি বলছি। এই বলে ঈশান চলে গেল। ইভান দরজা লাগাতে নিলে আয়নার সামনে এসে বলে, আমাকে নিচে যেতে হবে, রান্না বাকি আছে রাতের জন্য। এখনই তোমার সব কাজ করতে হবে? এখন রান্না না করলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ব্যস্ত মানুষ, আমাদের সাথে কথা বলার মতো তোমাদের এত সময় আছে নাকি? এই বলে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসে পড়ল। ভুল বললেন, আমার সাথে কথা বলার মতো কোনো সময় আর ইচ্ছে আপনার নেই, কারণ আপনার তো কথা বলার মানুষ আছে, তাই না? এতটুকু বলেই আয়না নিচে চলে গেল। ইভান আর কিছু বলবে না। সে একটু আগেও আয়নকে এইসব কথা বলতে মানা করলো, তবুও ঘুরিয়ে ফিরিয়ে সে এইসব কথাই বলে। এরপর রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। রাত প্রায় 12টার মতো বাজে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইভানের চোখে ঘুম নেই। তার মাথায় শুধু আয়নার কথাই ঘুরপাক খাচ্ছে। সে যতই ঘুমানোর চেষ্টা করছে তবে ঘুম আসছেই না। পাশের থেকে ফোনটা নিয়ে চেক করে দেখলো যে আয়না এখনো অনলাইনে আছে। তাই ইভান আয়নাকে নক দিল। এখনো জেগে আছো কেন? আয়নার সাথে সাথে উত্তর দিল, আপনি হঠাৎ এত রাতে নক দিলেন যে, কিছু দরকার? না, তোমাকে অনলাইনে দেখলাম তাই নক দিলাম। এখনো জেগে আছো কেন? এমনি ঘুম আসছিল না তাই। আপনি ঘুমাননি কেন? আমারও ঘুম আসছে না। ও, ছাদে যাবে? আসলে ইভান নিজেও বুঝতে পারছে না যে তার কি হয়েছে। আজকাল আয়নার কথা ভাবতেই ভালো লাগছে। ওই দিন যখন ওর সাথে খারাপ আচরণ করলো তাতে ইভানও কষ্ট পেয়েছিল। যতই যাই হোক, নিজের স্ত্রী বলে কথা, একটা টান তো থাকবেই। তার কেন যেন আয়নার সাথে নিরিবিলি কোথাও সময় কাটাতে ইচ্ছে করছে। তাই সে হুট করে ছাদে যাওয়ার জন্য বলে ফেললো, মানে ছাদে যাবে এখন? এত রাতে ছাদে যাবো কেন? আর তাছাড়া আপনার এত রাত পর্যন্ত জেগে থাকাটাও ঠিক হচ্ছে না। কালকে আপনার অফিস আছে, এরপর সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন না। তার থেকে ভালো ঘুমিয়ে পড়ুন। তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি যাবে কিনা বলো। এখন কিন্তু? থাক, তোমার যেতে হবে না, তুমি ঘুমিয়ে থাকো। ঠিক আছে, আপনিও ঘুমিয়ে থাকুন। আয়না নিজেও বুঝতে পারছে যে ইভান হয়তো বা একটু অভিমান করলো। সে ছাদে যাওয়ার কথা না করে দিল, তাই আয়না ইচ্ছে করেই না করে দিল। কারণ সে চায় না ইভানের খুব বেশি কাছে যেতে, যতদিন পর্যন্ত না ইভান তাকে মেনে নিচ্ছে। সে জানে যে জেনিফার নামে তৃতীয় ব্যক্তি এখনো তাদের মাঝে আছে, আর সে এটাও নিশ্চিত না এই তৃতীয় ব্যক্তি তাদের মাঝখানে থেকে সরবে কিনা। আয়না না করে দেওয়ার পর ইভান আর কোনো কিছু বলল না। একটু পর ইভান আবারও মেসেজ দিল, চলো যাই, বেশি সময় থাকবো না, চলে আসবো। আয়না নোটিফিকেশনের শব্দ শুনে ফোনটা নিয়ে দেখে যে ইভান আবার মেসেজ করছে। সে কি করবে? না করতেও ইচ্ছে করছে না, আবার যেতেও চাইছে না। আচ্ছা চলুন। ইভান মেসেজ দেখে সাথে সাথে রুম থেকে বের হয়ে আয়নার রুমের সামনে গিয়ে আস্তে আস্তে দরজায় নক করতে লাগলো। দুই একবার নক করতে আয়না দরজা খুলে বেরিয়ে আসলো। চলো। আয়না চুপচাপ ইভানের সাথে ছাদে চলে গেল। ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে দুজনেই পাশাপাশি দাঁড়ালো। হঠাৎ ছাদে আসার কারণটা জানতে পারি? এমনি একটু ইচ্ছে করছিল আসতে, তাই চলে আসলাম।
এরপর দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না। এক হিসাবে পিনপত নীরবতা বিরাজ করছে। এই নীরবতা ভেঙে ইভান বলল, চুপ করে আছো যে, তো কি করব? কিছু তো বলো। কি বলবো? কিছুই বলার নেই। ইভান সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। কি অসম্ভব মায়াবী লাগছে ওকে রাতের এই অল্প আলোতে। তুমি কি সবসময়ই এমন চুপচাপ থাকো? না, আমার বান্ধবীরা তো আমাকে বাচাল বলতো, কারণ আমি অনেক বেশি কথা বলতাম তো তাই। তাহলে এখন কেন এত চুপচাপ থাকো? মানুষ বলে না যে যদি নিজের মনের মধ্যে শান্তি না থাকে তাহলে তার কাছে কোনো কিছু ভালো লাগে না। তখন তেমনি আমারও এখন ভালো লাগে না কোনো কথা বলতে। চুপচাপ থাকি, নিজের মতো থাকি, এটাই ভালো। অন্তত কেউ আমার জন্য বিরক্ত তো হবে না। আয়নার কথা শুনে ইভানের কাছে খুবই খারাপ লাগছে যে তার জন্য একটা মানুষ ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, অথচ কখনো মুখ ফুটে কিচ্ছু বলেনি। ইভানের খুব করে ইচ্ছে করছে এখন কি আয়নাকে একদম শক্ত করে বুকে জড়িয়ে নিতে। তবে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে আপাতত এটা করবে না, কারণ এটা আয়না এই মুহূর্তে ভালোভাবে নেবে না, যেহেতু সে এখনো অন্যদিকে আটকে আছে। একটা কথা বলবো? বলো। আপনার সাথে কিন্তু জেনিফাবুকে অনেক মানিয়েছে। তোমার কি এসব কথা ছাড়া আর কোনো কথা বলতে ইচ্ছে করে না? যখনই কথা বলতে নেই তখনই ওর কথা মাঝখানে টেনে নিয়ে আসো কেন? রেগে যাচ্ছেন কেন? আমি তো আর অন্য কারোর কথা বলিনি যে আপনার রাগ উঠে যাবে, আর না খারাপ কিছু বলেছি। আপনার ভালোবাসার মানুষের কথাই তো বললাম, আপনার তো ভালো লাগার কথা। তোমাকে বলেছি না যে তুমি ওর কথা আমাদের মাঝে টেনে আনবে না? তবুও কেন বলো? আর হ্যাঁ, আমার ভালো লাগার জন্য তোমাকে এসব কিছু বলার কোনো দরকার নেই। আচ্ছা সরি। প্লিজ এইভাবে শুধু শুধু রাগ উঠিয়ে দিও না। আমি তোমার সাথে কোনো রকম রাগারাগি করতে চাই না। চলুন নিচে চলে যাই, বেশি রাত হয়ে যাচ্ছে। আর একটু থাকি প্লিজ। এমন করছো কেন? তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? এটা কি বলেছি? তাহলে যেতে চাইছো কেন? আপনার কালকে অফিস আছে, সকালে উঠতে দেরি হয়ে যাবে তাই বলছি। সেটা নিয়ে তো আমারই চিন্তা আছে নাকি? তোমাকে তো আমি এটা নিয়ে চিন্তা করতে বলিনি। আচ্ছা আর বলবো না। তুমি চাইলে তোমাদের বাসায় গিয়ে থেকে আসতে পারো কয়েকদিন। আমাকে বলো, আমি তোমাকে দিয়ে আসবো। থাক, দরকার নেই যাওয়ার। কেন? আম্মু আব্বুকে দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ করবে না কেন? তবে আম্মু আব্বু তো আপনাকেও যেতে বলেছে সাথে, কিন্তু আপনি তো আর যেতে পারবেন না কারণ আপনার অফিস আছে। যদিও আপনি চাইলে আমাদের বাসা থেকে অফিসে যেতে পারবেন। আমি যাব না তো কি হয়েছে? তুমি একা যাও, আর আমি তো তোমাকে দিয়ে আসতে আর নিয়ে আসতে যাবই। হঠাৎ আমাকে ওই পাশে যাওয়ার জন্য বলছেন? এমনি বললাম। তুমি আজকে বললে মা তোমাকে যাওয়ার জন্য বলছেন, আর তাছাড়া তুমিও তো যাও না অনেকদিন হলো। ও ঘুম পেয়েছে? হ্যাঁ অল্প। ঠিক আছে চলো নিচে চলে যাই। চলুন। এরপর ইভান নিজেই আয়নার হাত ধরে নিচে চলে গেল। গুড নাইট। গুড নাইট। আয়না নিজের রুমে চলে গেলে আর ইভানও তার রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে ইভান একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, যার জন্য সে একবারে রেডি হয়েই নিচে নেমে আসে। আজকে এত দেরি করে ঘুম থেকে উঠলে যে, শরীর খারাপ? না আম্মু, শরীর ভালোই আছে। রাতে ঘুমাতে একটু দেরি হয়েছিল তাই। আর নাস্তা করতে বসে যা। না, এখন আর নাস্তা করব না, দেরি হয়ে যাচ্ছে। ইভান আয়নার দিকে তাকিয়ে দেখে সে আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। হয়তোবা তাদের মাঝে সবকিছু ঠিকঠাক থাকলে সে ইভানকে জোর করতো নাস্তা করে যাওয়ার জন্য। নাস্তা না করে কোথাও যাবে না, নাস্তা করে তারপর যা। না সময় নেই, আমি আসছি। এই বলে ইভান চলে গেল। একটু পরে ড্রয়িং রুমের সোফার উপরে থাকা আয়নার ফোনটা বেজে উঠল। আয়না তখন কিচেনে ছিল তাই প্রথমে খেয়াল করেনি, এরপর আবার ফোনটা বেজে উঠল। এবার আয়না গিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে ইভান ফোনটা করেছে। হ্যালো। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? কিচেনে ছিলাম, আর আপনি তো মাত্রই বের হলেন, হঠাৎ ফোন দিলেন। একটু বাইরে আসতে পারবে? বাইরে কোথায় যাব? আর আপনি কোথায়? আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, একটু আসো। আপনার অফিসে দেরি হচ্ছে না? তুমি কিন্তু এখন দেরি করছো, তাড়াতাড়ি আসো। এই বলে ইভান ফোনটা কেটে দিল। আয়নার বাসার থেকে বের হয়ে দেখে ইভান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়না আস্তে করে তার সামনে এসে দাঁড়ালো। কিছু দরকার? তোমাকে দরকার ছিল। মানে? কিছু না, আমি যে নাস্তা না করে চলে যাচ্ছি একটাবার তো বললেও না নাস্তা করে যেতে। মা আপনাকে বলছিল, আপনি তো মায়ের কথাই শুনছিলেন না, আবার আমার কথা শুনতেন। একবার না হয় বলেই দেখতে। এখন চলুন, নাস্তা করেছেন। এখন আর কেন যাব? তুমি তো নিজের থেকে আর বলনি।
আচ্ছা বাদ দাও, এখন এমনিতেও আমার নাস্তা করার সময় নেই। আপনি অফিস থেকে কখন ফিরবেন? কেন, কিছু লাগবে? না, আসলে আম্মু আব্বু আজকে বিকেলে এই বাসায় আসবে, তাই জিজ্ঞেস করলাম। একটু তাড়াতাড়ি আসতে পারবেন আজকে? মা বাবা আসবেন সেটা তুমি তো আমাকে কালকে রাতে বললে না। আজকে সকালে আমি বাসায় ফোন দিয়েছিলাম, তখন আম্মু বলল আব্বু আজকে অফিসে যায়নি, তাই আসবে। তাহলে সকালে আসতে বলো। বলেছিলাম আম্মুরা বিকেলে আসবে। আচ্ছা, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। নাস্তা করেছেন? না, দেরি হয়ে যাচ্ছে। যতক্ষণ দাঁড়িয়ে কথা বললেন ততক্ষণে তো নাস্তা করে ফেলতে পারতেন। আর একদিন একটু দেরি হলে কিচ্ছু হবে না, আসুন। না থাক। এরই মধ্যে ইভানের ফোনটা বেজে উঠল, আর এই অসময়ে জেনিফার ছাড়া আর কেউ ফোন করেনি। ইভান ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলো। একমাত্র জেনিফা ফোন দিলে ইভান কারোর সামনে ফোন রিসিভ করে না, এছাড়া অন্য কেউ ফোন দিলে রিসিভ করে, যার জন্য আয়নার বুঝতে কষ্ট হয়নি যে এখনো জেনিফাই ফোন করছে। মুহূর্তেই আয়নার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি আসছি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবেন। বাসার ভেতরে চলে যাও তুমি। আয়না আর কিছু না বলে বাসায় চলে আসলো, আর ইভানও অফিসে চলে গেল। ইভান অফিসে গিয়ে আর জেনিফাকে ফোন করেনি, শুধু একটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে সে আজকে ব্যস্ত থাকবে। এদিকে আয়না তার শ্বশুর শাশুড়ি যারা আর ঈশান একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করে যারা আর ঈশান একসাথে বেরিয়ে পড়লো। ঈশান যেই ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতেই এবার যারা নতুন ভর্তি হয়েছে, তাই ওরা একসাথে চলে গেল। আয়না দুপুরে রান্না করার জন্য কাটাকাটি শুরু করে দিল। দুপুরে রান্না করার পর এক পর্যায়ে তার শ্বশুরকে চাও বানিয়ে দেয়। এরই মধ্যে ইভান একবার ফোন দিয়েছিল, কিন্তু আয়নার সাথে তার ফোন ছিল না, তাই রিসিভ করতে পারেনি। বিকেলের দিকে আয়নার আম্মু আব্বু আর তার ছোট বোন আশফিয়া আসে। এরপর সবাই একসাথে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে ইভান অফিস থেকে চলে আসে। এসে তার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করে। তারা রুমে চলে গেল চেঞ্জ করতে। ইভানকে তাড়াতাড়ি আসতে দেখে আয়না বেশ খুশি হয়েছে। সে হয়তো ভাবেনি যে ইভান তার কথাই তাড়াতাড়ি বাসায় চলে আসবে। ইভান তার রুমে থেকে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে আড্ডায় যোগ দিল। এরপর রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল। আয়নার আম্মু আব্বু যাওয়ার সময় তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আয়না বলেছে যে সে পরে এক সময় যাবে, আর ইভানও বলেছে যে সে নিজেই পরে অন্য সময় তাকে নিয়ে যাবে। আজকে রাতে যারা আর আয়না একসাথে ঘুমানোর প্ল্যান করেছে, কারণ আজকে রাত জেগে তারা দুজন মিলে মুভি দেখবে। তো যারা আর আয়না রুমের লাইট অফ করে ল্যাপটপে মুভি দেখছিল। হঠাৎ করেই কে যেন তাদের দরজায় নক করতে লাগলো। যারা একটু চমকে উঠেছিল, কারণ এখন প্রায় মাঝরাত। এই সময় তো কারোর জেগে থাকার কথা না, তবুও তারা দুজনেই চুপচাপ বসে রইল। কে কোনো আওয়াজ করছে না। আবার দরজাও নক করার শব্দ পেল, সাথে আরো একটি শব্দ পেল, যেটা শুনেই যারা ফিক করে মুখ ধরে হেসে দিল। দরজা নক করার সাথে সাথে ইভান আস্তে আস্তে করে আয়নাকে ডাক দিচ্ছে। আসলে ইভান তো আর জানে না যে যারা আজকে আয়নার সাথে ঘুমাবে। কালকে রাতে গল্প করে ইভানের কাছে খুবই ভালো লেগেছে, তাই সে চেয়েছিল আজকেও তারা দুজন একটু গল্প করবে। আয়না আর কি বলবে, যারাকে এইভাবে হাসতে দেখে তার এখন ভীষণ লজ্জা লাগছে। আজকে ইভান আর আগের মেসেজ দেয়নি। বেচারা ভেবেছিল মেসেজ দেওয়া আর দরকার কি, আয়নাকে গিয়ে ডাক দিলেই হবে। আয়না অন্যদিকে তাকিয়ে বসে আছে। এবার আয়না বলে আর একবার ডাক দিতেই যারা উঠে গিয়ে দরজা খুলে বলে, কিছু বলবে ভাইয়া? যারাকে দেখে ইভান যেন আকাশ থেকে পড়লো। যারা পিছনে তাকিয়ে দেখে আয়না বিছানায় বসে অসহায়ের মতো করে তাকিয়ে আছে। তুই এখানে কি করছিস এত রাতে? আমি আজকে রাতে ভাবির সাথেই ঘুমাবো, আর আমরা এখন একটা মুভি দেখছি। তুমি এত রাতে এখানে? ইভান কি বলবে ভেবে পাচ্ছে না। হুট করে কিছু বলার সময় কোনো বাহানা মাথায় আসে না। না, আসলে আমার এক কাপ চা খেতে ইচ্ছে করছিল, তাই দেখতে এসেছিলাম যে আয়ানা জেগে আছে কিনা। ভাইয়া, তুমি তো চাও বানাতে জানো, একটু নিচে বানিয়ে নাও কষ্ট করে। আমরা মুভি দেখছিলাম। মুভি তো পরেও দেখতে পারবি তোরা, আর তাছাড়া আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা যারা, তুমি দেখতে থাকো, আমি চা বানিয়ে দিয়ে আসছি। আর চা বানাতে তো বেশি সময় লাগবে না। ঠিক আছে, যাও তবে, তাড়াতাড়ি আসবে কিন্তু। এই বলে আয়না কিচেনে চলে গেল। ইভান তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। আয়না কিচেনে যেতেই সেও পেছনে পেছনে চলে গেল। আপনি এখানে কেন আসছেন? চা হলে আমি দিয়ে আসবো। কেন, তোমার সমস্যা হচ্ছে? না, সেটা তো বলিনি। আপনার কি বেশি মাথা ব্যথা করছে? আমার কাছে মাথা ব্যথার মলম আছে, দিব?
আমার তো কোনো মাথা ব্যথা করছে না। আসলে আমার আজকেও একটু গল্প করতে ইচ্ছে করছিল তোমার সাথে, তাই তোমাকে ডাকতে গিয়েছিলাম। কিন্তু আমি তো আর জানতাম না যে যারা তোমার রুমে আছে, তাই যারার সামনে একটু মিথ্যা কথা বললাম আর কি। কালকের মতো আগে মেসেজ দিলেই তো পারতেন, তাহলে আর শুধু শুধু মিথ্যে বলতে হতো না। হ্যাঁ, বেশি বুঝতে গিয়ে ধরা খেলাম। তো তখন তুমি মন খারাপ করলে কেন? কখন? সকালে যখন বাইরে কথা বলছিলাম। না, মন খারাপ করিনি। আর মন খারাপ করবোই বা কেন? আপনাকে যে কেউ ফোন দিতেই পারে, তাতে আমার মন খারাপ করলেই বাকি আর না করলেই বাকি। আপনার চা হয়ে গেছে। ইভান চায়ের কাপ নিয়ে পাশে রাখলো। আয়না চলে যেতে নিলে তার হাত ধরে টান দিয়ে তার সামনে এনে দাঁড় করায়। আবার মন খারাপ করছো কেন? মন খারাপ করছি না, বললাম তো, যারা অপেক্ষা করছে আমার জন্য। আর আমি যে এত রাত পর্যন্ত জেগে আছি তোমার সাথে একটু কথা বলার জন্য, সেটার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আমার কাছে গুরুত্ব নেই? যদি কখনো আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেন, তখন বুঝতে পারবেন যে আমার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আপনি বুঝতে পারবেন না, তাই বলে লাভ নেই। কেন এখন বুঝতে পারবো না? আপনি সেটা ভালো করে জানেন। আমাকে দিয়ে কেন বারবার বলাতে চাইছেন? আপনি জানেন না ওসব কথা আমার বলতে ভালো লাগে না? ইভান নিশ্চুপ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাতটা ছাড়ুন, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যদি হাতটা না ছাড়ি তাহলে কি জোর করে ছাড়িয়ে নিবে? আয়না নিচের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি ঝরছে। তাকাও আমার দিকে। ইভান আয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করো না প্লিজ। আয়না ইভানের থেকে একটু দূরে সরে বলে, না, কান্না করবো কেন? আসলে কি বলুন তো, নিজেকে যতই সামলে রাখতে চাই না কেন, এই বেহাত চোখের পানিকে কিছুতে সামলাতে পারি না। তবে কিছু সময় ঠিকই সামলাতে পারি। যেমন ওই দিন যখন আপনি ঠিক একইভাবে আপনার ভালোবাসার মানুষটার গালে স্পর্শ করেছিলেন। ইভান আয়নার কথা শুনে এটাই ভেবে পাচ্ছে না যে আয়না কিভাবে জানলো ওই দিনের কথা। তুমি? আমি কিভাবে জানলাম তাই তো? ওই দিন যারা আর আমি বাইরে গিয়েছিলাম, আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন তার অপর পাশে কিছুটা দূরে আমরা ছিলাম। আর হ্যাঁ, আমরা আপনাদের উপর নজরদারি করতে যাইনি। যারার ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই গিয়েছিলাম, তখন ওখানে দেখেছিলাম। সরি। সরি কেন বললেন? জানি না। এসব কথা বাদ দিন, আপনার চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে দিচ্ছি। আয়না কি আবার চা গরম করে দিল। এই চা গরম করার পুরোটা সময় ইভান আয়নার দিকে তাকিয়েছিল। আপনার চা। ইভান চাটা হাতে নিয়ে আয়নার সাথে একসাথেই উপরে আসে। আয়না তার রুমে যেতে নিলে ইভান বলে, আয়ানা। আয়না ঘুরে দাঁড়ালো। বলুন। বেশি রাত পর্যন্ত জেগে থেকো না, শুয়ে পড়ো। আপনিও চা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। হুম। এরপর দুজনেই রুমে চলে গেল। এভাবেই কাটতে লাগলো তাদের দিন। আয়না খেয়াল করছে যে ইভান এখন প্রায়ই তার সাথে কথা বলতে চায়, তার সাথে সময় কাটাতে চায়। তাই বলে এই না যে জেনিফের সাথে কোনো কথা হয় না। আজকে সকালে আয়না রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আর ইভানের জন্য অপেক্ষা করছে। কারণ আয়না আজকে তার বাবার বাসায় যাবে আর ইভান তাকে অফিসে যাওয়ার সময় দিয়ে যাবে। ইভান রেডি হয়ে নিচে নামলে তারা দুজনেই একসাথে নাস্তা করে আয়না তার শ্বশুর শাশুড়িকে বলে বেরিয়ে পড়ল। ইভান আয়নাকে তাদের বাসায় দিয়ে অফিসে চলে যায়। যদিও আয়নার বাবা মা তাকে অনেক করে বলে দিয়েছে যাতে সে অফিস থেকে সোজা তাদের বাসায় চলে যায়। ইভান অফিসে বসে ভাবছে যে সে যাবে কি না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জেনিফা ফোন করেছে। তাই সে ফোনটা কেটে দিয়ে মেসেজ করে দিল যে সে এখন মিটিংয়ে আছে। তো সারাদিন এভাবেই কেটে গেল। ইভান অফিস থেকে বাসায় চলে আসে, তার শ্বশুর বাড়ি আর যায়নি। রাতে ইভান নিচে থেকে খাওয়া দাওয়া করে তার রুমে এসে দেখে আয়না আর জেনিফা দুজনেই ফোন দিয়েছিল। ইভান আয়নাকে ফোন দিল। একটু রিং হতেই সাথে সাথে আয়না ফোনটা রিসিভ করলো। ফোন কি হাতে নিয়ে বসেছিলে? হাতে ছিল না, তবে পাশেই ছিল। আসলেন না কেন বাসায়? এমনি ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। ভালো লাগছে না কেন? শরীর খারাপ আপনার? আরে না পাগলি মেয়ে, এমনি ক্লান্ত লাগছিল। আজকাল বেশি কেয়ার করছো দেখছি। আগে থেকে কেয়ার করতাম, কিন্তু আপনার চোখে পড়েনি। তো খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, এই মাত্রই করলাম। তুমি করেছো? না, করিনি। কয়টা বাজে এখন? এখনো কেন না খেয়ে বসে আছো? এমনি ক্ষুধা লাগেনি, তাই খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে যাও, ঢং করো না। রাতে না খেয়ে ঘুমানো ঠিক না, এতে শরীর খারাপ করবে। এখন খাবো না, পরে যদি ক্ষুধা লাগে তাহলে খেয়ে দিব। এখনই খাও, সবকিছুর একটা সময় আছে। আমি তো বললাম যে পরে খেয়ে নিব, না তো আর করিনি।
যদি পরে জানতে পারি যে তুমি খাওনি তাহলে বুঝবে মজা, বলে দিলাম। দেখা যাবে। এবার বলো কবে আসবে বাসায়? আমার আশা না আসা নিয়ে আপনি কি করবেন? আপনি তো ভালোই আছেন, আমি নেই সেখানে আপনাকে বিরক্ত করারও কেউ নেই। আপনি আপনার ভালো। শুরু হয়ে গেছে তোমার বাজে কথা। তোমাকে কতবার বলেছি এইসব কথা বলবে না। কি চাও কি তুমি বলো তো? আমি এবার কি করলাম? আর আমি কি চাইবো? তুমি কি চাও না আমি তোমার সাথে শান্তভাবে কথা বলি? যখনই মুডটা ভালো থাকে তখনই তুমি এসব কিছু বলে মাথাটা গরম করে দাও। আর হ্যাঁ, কি বারবার ভালোবাসার মানুষ করো। আরেকবার যদি তোমার মুখ থেকে এই কথাটা শুনেছি না, তাহলে একদম। কি করবেন? থাপ্পড় দেবেন? আসলে আমারই ভুল হয়েছে তোমাকে ফোন দিয়ে। ইভান রেগে এই কথাটা বলেই টুস করে ফোনটা কেটে দিয়ে তার ফোনটাকে ছুঁড়ে বিছানায় আরেক পাশে ফেলে দিল। এরপর সে বিছানায় চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইল। রেগে গেল কেন? উনি একটা মানুষকে ভালোবাসে আর আমি বললেই কেন উনি রেগে যান? আজও। আয়না পরপর 2বার ফোন দিল ইভানকে, কিন্তু ইভান ফোনটা রিসিভ করেনি। মেজাজ খারাপ করে দিয়ে এখন আবার ফোন দেওয়া হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছা করে একদম ওর টমেটোর মতো টুসটুসে গেলে কামড় বসিয়ে দেই। ইভান ফোন রিসিভ না করায় আয়নার ফোন দিল না, ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল। যদিও সে এখন ঘুমাবে না, কারণ সে জানে ইভান রাগ করে ফোন রেখে দিলেও আবার যদি ফোন করে। তাই সে ইভানের ফোনের অপেক্ষা করতে লাগলো শুয়ে শুয়ে। অনেকক্ষণ হয়ে গেল, ইভান ফোন করছে না। আয়না ভাবছে যে ইভান হয়তো আর ফোন দেবে না। এই ভেবে আয়নার মনটা খারাপ হয়ে গেল। ওইদিকে ইভান ভাবছে যে আয়না 2বারই কেন ফোন দিল, আরো একবার ফোন দিলে কি খুব বেশি অন্যায় হয়ে যেত? আয়না যদি আরো একবার ফোন দিত তাহলে ইভান ফোনটা রিসিভ করত। বেচারা সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। আয়নাকে আর ফোন দিতে না দেখে ইভান এবার নিজেই ফোন দিল। হ্যালো, আরেকবার ফোন দিলে কি খুব বেশি অন্যায় হতো? আপনাকে তো ফোন দিলামই, আপনি তো রিসিভ করেননি। তো আরেকবার আর ফোন দিতে পারলে না? আয়না নিশ্চুপ। কথা বলছো না কেন? সরি। সরি কেন? আপনার মাথা গরম করে দিয়েছি তাই। আর কখনো যেন এসব কথা বলতে না শুনি। বাসায় কবে আসবে? আসবো না আর। থাপ্পড় চিনো? আচ্ছা, আমার বাড়ি যাওয়া নিয়ে আপনি তো ব্যস্ত হলেন কেন? তুমি বাসায় নেই তাই কেমন যেন একা একা লাগছে নিজের কাছে। একা একা লাগবে কেন? এমন তো না যে আপনি আর আমি একসাথে থাকি। আপনি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। আগে পারতাম কিনা জানি না, তবে এখন পারবো না। কেন? আগে আমাদের সম্পর্ক যেমন ছিল এখনো তো তেমনই আছে, তাহলে পারবেন না কেন? জানি না। আপনি জানেন ঠিকই, তবে আপনি এখনো ডিসিশন নিতে পারছেন না যে আপনি কোন দিকটা গ্রহণ করবেন। আমি সত্যি এই ঝামেলা কাঁধে নিয়ে হাঁপিয়ে উঠেছি। আর ভালো লাগছে না এসব। আমি এই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে চাই। করুন তাহলে। কিভাবে করব? চোখ বন্ধ করে নিজের বোনের কথা শুনে যে কোনো একটা দিক গ্রহণ করে নিন। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন, আর তাড়াতাড়ি বাসায় চলে আসো। বেশি দিন থাকতে হবে না। বেশি দিন কোথায় থাকলাম? আজকে তো মাত্র আসলাম, আর অনেক দিন থাকবো, তারপর যাবো ওই বাসায়। এই অনেকদিন থাকবো মানে কি? বলেছি না বেশি দিন থাকতে পারবে না। আজকে সারাদিন থেকেছো আর কালকে সারাদিন থাকবে। কালকে রাতে অফিস থেকে ফেরার সময় আমি তোমাকে নিয়ে একসাথে বাসায় আসবো। আর কোনো কথা বলবে না। মানেটা কি? আমি এতদিন পরে এসে একদিন থেকে চলে যাব? আমার কষ্ট হবে না যদি একদিন আব্বু আম্মুর কাছে থেকে চলে যাই? এইদিকে আমার ভালো লাগছে না, তার কোনো খবর নেই মহারানীর। খারাপ লাগুক, কিছু হবে না। কালকে সন্ধ্যার পরে রেডি থাকবে। আমি কালকে আসবো না। আমি মাকে বলেছি যে আমি কয়েকদিন থাকবো। আমি কালকে তোমাকে নিতে যাব, এটাই শেষ কথা। দেখা যাক। খেয়েছো? না, খাবো না। কথা শুনছো না কেন? শরীর খারাপ করার ইচ্ছা? শরীর খারাপ করলে করুক, তাতে আপনার কি? আমার কি? ঠিক আছে, কালকে বোঝাবো যে আমার কি। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আপনার অফিস আছে কালকে। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমাও। গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে ইভান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসে। এরপর নাস্তা করতে বসে। আয়না ফোন দিয়েছিল? হুম। কথা বলেছিস? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তোকে একটা কথা বলার ছিল। বলো, কি কথা? দেখ, তোদের বিয়ে থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার আর তোর বাবার আর কিছু বাকি নেই তোকে বোঝানোর মতো। তবুও তুই তোর মতোই আছিস। বাড়ির কেউ তো আর জানে না যে ইভান এখন রোজই আয়নার সাথে কথা বলে। ইভান এখন জেনিফার থেকে বেশি আয়নাকে সময় দেয়। আর এদিকে বাড়ির সবাই জানে যে ইভান এখনো আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। ইভান চুপচাপ নাস্তা করছে। তাসনিম চৌধুরী আবার বলা শুরু করলো, মেয়েটাকে এভাবে অবহেলা করিস না বাবা। একটা কথা মনে রাখিস,
অবহেলার শেষ পরিণতি কিন্তু সবসময় সুখকর হয় না। তাই এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে করবি যা করবি। এবার বাকিটা তোর ইচ্ছে, আমরা আর কিচ্ছু বলতে যাব না তোকে। ইভান শুধু চুপচাপ কথাগুলো শুনলো, কিন্তু কিছু বলেনি। আচ্ছা আম্মু, আমি আসছি এখন। ঈশান আর যারা কি একসাথে যাবে? হ্যাঁ, ওরা একসাথে যাবে। আচ্ছা, আসছি। সাবধানে যাস। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি আজকে আসার সময় আয়ানাকে নিয়ে আসবো ভেবেছি। ও তো থাকবে কিছুদিন, আমাকে বলেছে। কালকে মাত্র গিয়েছে, আজকে আসতে রাজি হবে? রাজি হবে। এই বলেই ইভান বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আগে আয়নাকে ফোন দিল, কিন্তু আয়না ফোন রিসিভ করেনি। ইভান আবারও ফোন দিল, কিন্তু এখনো আয়নার ফোন বেজেই যাচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। ইভান একটু বিরক্তই হলো। এই মেয়েকে যখনই ফোন দিব তখনই হয় ফোন বন্ধ থাকবে, না হয় ফোন রিসিভ করবে না। ফোন ফেলে রেখে কোন রাত জেগে বসে আছে কে জানে। এর মধ্যে জেনিফার কল দেখে ইভান আরো বিরক্ত হয়ে গেল। হ্যালো জান, তুমি এই সময় কার সাথে কথা বলছিলে? আমি একটু আগে কল দিলাম, তোমার ফোন ব্যস্ত বলছে। কালকে রাতে কল দিলাম, তুমি রিসিভ করলে না। কেন, আমার কি কথা বলার মতো মানুষ নেই আর, নাকি পৃথিবীতে তুমি একা আছো? এইভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আর তুমি আজকাল আমাকে ইগনোর করছো কেন? দেখো, আমার মেজাজটা এমনি একটু খারাপ আছে, উল্টা পাল্টা কথা বলো না। জান, আমি ভালোভাবেই বুঝতে পারছি যে ওই মেয়ের জন্য তুমি বাসায় শান্তিতে থাকতে পারছো না। এই জন্যই তো বলছি আমরা একসাথে আলাদা থাকি। আর আমি পাপাকে বলেছি যে ওই উকিলের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিতে। দেখবে বেশি দিন লাগবে না। তো তুমি তোমার পাপার উকিলের সাথে কথা বলবে, এটা আমাকে ঘটা করে জানানোর কি আছে শুনি? সে কি, তোমাদের ডিভোর্সের বিষয়ে কথা বলবো তো তোমাকে জানাবো না? আর আমি একা কথা বলবো কেন? তুমিও তো আমার সাথে কথা বলবে। আমি কোনো উকিলের সাথে কথা বলবো না। আমি কেন শুধু শুধু উকিলের সাথে কথা বলবো? আর আমি আয়নাকে ডিভোর্স দিব না, কথাটা কান খুলে শুনে রাখো। মানে এসব কি বলছো? আমি ভালো করে জানি যে ওই মেয়ে তোমাকে নিশ্চয়ই কোনো কিছু বলেছে, যার জন্য তুমি এখন এসব কথা বলছো। এ সকল মেয়েদের আমার ভালো করেই জানা আছে। খবরদার জেরিফা, তুমি আয়ানার বিষয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবে না। তোমার কিছু বলতে ইচ্ছে হলে আমাকে বলো, কিন্তু ওকে নিয়ে কোনো কথা বলবে না বলে দিলাম। কেন বলবো না? যে যেমন তাকে তো তেমনই বলবো। আর তোমার এত লাগছে কেন এখন? আমার লাগবে না তো কার লাগবে? আয়ানা আমার স্ত্রী, ওর বিষয়ে কোনো বাজে কথা আমি সহ্য করব না। আর হ্যাঁ, আগে যা হয়েছে হয়েছে, এখন এসব কিছু ভুলে যাওয়াই উত্তম হবে আমাদের দুজনের জন্য। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম। তুমি আর কিছু বলার আগেই ইভান ফোনটা কেটে দিল। এরপর ইভান চেয়ারে কিছুক্ষণ হেলান দিয়ে চুপ করে বসে রইল। ফোনটা হাতে নিয়ে আয়নাকে আবার কল দিল। এবার একটু দেরি হলেও সে কল রিসিভ করে। কল রিসিভ করা মাত্র ইভান ধমকের সুরে বলতে লাগলো, সারাদিন কোথায় থাকো তুমি? কতবার কল দিয়েছি তোমাকে, খেয়াল আছে? কল দিলে যদি তোমাকে নাই পাওয়া যায় তাহলে আর মোবাইল ব্যবহার করো কিসের জন্য? আয়না শুধু চুপ করে বসে আছে। সে এমন কোনো অপরাধ করে ফেলেনি যে ইভান তার সাথে এত রাগারাগি করবে। সে আজ আগের দিনের তুলনায় একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তাই সে যখন ফ্রেশ হতে গিয়েছিল তখন তারপর ইভান কয়েকবার কল করেছে, যার জন্য তার কল রিসিভ করতে পারেনি। ওয়াশরুম থেকে বের হয়ে আর ফোন করেনি। তার আম্মু নাস্তা করতে ডাকছিল, তাই সে নাস্তা করতে চলে গিয়েছিল। এসে যখন দেখেছে যে ইভান এতবার কল করেছিল, তাই সে কল ব্যাক করার আগেই ইভান আবারও কল দেয়। এরপরই শুরু হয় তাদের রাগারাগি। কি হলো, কথা বলছো না কেন? দেখো, কথা না বলে চুপ করে থেকে মেজাজটা আরো খারাপ করো না প্লিজ, কথা বলো। কি বলবো? কিচ্ছু বলার দরকার নেই তোমার। এই বলে ইভান সাথে সাথে ফোনটা কেটে দিল। যা, আরে বাবা, এত রাগ করে কি আছে? আমি কি এখন ওয়াশরুমে ফোন সাথে করে নিয়ে যাব নাকি? এরপর আয়না কল দিল ইভানকে, কিন্তু ইভান কল তো রিসিভ করলোই না, উল্টো ফোনটা বন্ধ করে রেখে দিয়ে কাজ করায় মন দিল। আয়না আবার কল করে দেখে ইভান ফোন বন্ধ করে রেখেছে, তাই সে আর বৃথা চেষ্টা করলো না। সারাদিনে আর ইভান আয়নাকে কল করেনি। আয়না যতবার কল করেছে ফোন সেই বন্ধই ছিল। আজকে সন্ধ্যায় ইভান অফিস থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ি গিয়ে আয়নাকে নিয়ে বাসায় যাবে। তাই সে সন্ধ্যার দিকে তার শ্বশুরবাড়ি যায়। আয়না ভাবতে পারেনি যে ইভান কালকে নিজের কথা মতো তাকে সত্যিই নিতে চলে আসবে। কিন্তু আয়না তো আজকেই ফিরে যেতে চায় না। ইভান তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলছিল, সাথে আয়নাও ছিল, তবে চুপচাপ ছিল। তুমি গিয়ে রেডি হয়ে নাও, না হলে পরে আবার দেরি হয়ে যাবে। রেডি হবে কেন? তুমি কি ওকে নিয়ে যাবে নাকি? আমরা তো তোমাকেই যেতে দিচ্ছি না, তো ও কোথায় যাবে?
না মা, আরেকদিন এসে থাকবো, আজকে চলে যাব। না 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 না, কোথাও যাবে না। দেখো, তোমরা দুজনেই তো কতদিন পর এসেছো, তাহলে কয়টা দিন কি আমাদের কাছে থাকা যায় না? বাবা বললামই তো, অন্য আরেকদিন এসে থাকবো। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই রাতে একসাথে গল্প করব। তুমি আমাদের সাথে চলো, তাহলে আমরা ওই বাসায় একসাথে গল্প করব। ঠিক আছে? আয়ানা, যাও, রেডি হয়ে নাও। আয়না তবুও তার জায়গা থেকে নড়ছে না। ইভান বাবা, এমন করো না প্লিজ, থাকো। দেখো, মেয়েটারও মন খারাপ হয়ে গেছে। মা, ও যদি 1 মাস পরও যায় তবুও ওর মন খারাপ করবে। যতই হোক, আপনাদের ছেড়ে থাকতে ওর মন খারাপ লাগবেই। আয়না আর বসে না থেকে সোজা তার রুমে চলে আসলো। ইভান আর কিছু তাদের সাথে কথা বলে আয়নার রুমে আসলো, দেখতেছে আয়না রেডি হয়েছে কিনা। কিন্তু এসে দেখে আয়না এখনো রেডি না হয়ে অন্যদিকে তাকিয়ে চুপ করে বসে আছে, আর নীরবে তার চোখের পানি পড়ছে। ইভান আয়নার সামনে এসে বসে। কান্না করছো কেন? আয়না নিশ্চুপ। আমি কিছু জিজ্ঞেস করছি, কান্না করার কি আছে? আমি যাবো না আজকে। আবার নিয়ে আসবো তোমাকে, কান্না করো না, এখন রেডি হও। আমি যাবো না তো বললাম। কিছুদিন থাকলে কি হয়? আমি তো সচরাচর আসি না। এখন থেকে এসো, আমি নিয়ে আসবো। আবার অফিস থেকে এভাবে যাওয়ার সময় নিয়ে যাব। থাকলে কি হয়? আয়না, বেশি কথা বলছো কিন্তু, যেটা বলছি সেটা করো। তুমি রেডি হও, না হলে কিন্তু আমি রেডি করিয়ে দিব। আয়না আর কিছু না বলে কান্না করতে করতেই আলমারির থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না চুল আঁচড়াতে লাগলো। রাগে এমন ভাবে চুল আঁচড়াচ্ছে যে মনে হচ্ছে চুল নিয়ে যুদ্ধ করছে। আমার সাথে রাগ করে সেই রাগ চুলের উপর ঝেড়ে এইভাবে চুলগুলো ছিঁড়ছো কেন? আমার চুল আমি চাইছি তাই করব, তাতে আপনার কি? ইভান গিয়ে আয়নাকে এক টান দিয়ে একদম দেওয়ালের সাথে চেপে ধরে। তার কাছে এসে বলে, আমার কি তাতে? ছাড়ুন। এত চোখের পানি কোথা থেকে আসে? তোমাকে কিছু বলতে না বলতেই কান্না করে বন্যা বানিয়ে দাও। ভালো হয়েছে, ছাড়ুন। যদি না ছাড়ি তো কি করবে? আয়না নিশ্চুপ। বলো। কয়েকদিন থেকে যাই, এমন করছেন কেন? আমি তোমাকে বলে এসেছি। তুমি বাসায় নেই, তাই ভালো লাগছে না আমার কাছে। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার আমি সারাদিন কতই না গল্প করি, কত রাত পর্যন্ত জেগে গল্প করি। আমি এখন বাসায় এসেছি, তাই আপনার সাথে কোনো গল্প করা হচ্ছে না। আমাকে ছাড়া আপনি রাতে ঘুমাতে পারছেন না। আহারে, কত কষ্ট হচ্ছে আপনার। সেটা তুমি বুঝবে না, তুমি চুপচাপ রেডি হও। এই বলেই ইভান আয়নাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে রইল। আয়না আস্তে আস্তে রেডি হয়ে নিল। এরপর ইভান আর আয়না সবার সাথে একসাথে রাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বেশ অনেকক্ষণ পর তারা বাসায় চলে আসে। ইভান গাড়ি পার্ক করে দুজনে একসাথে বাসার ভিতরে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে কেউ ইভানের হাত ধরে ফেলে। হাতে টান অনুভব করায় ইভান পেছনে তাকায়, সাথে আয়নাও। পেছনে তাকাতেই ইভানের মেজাজটা খারাপ হয়ে গেল। তুমি এখানে কেন এসেছো? এই মেয়ে তোমার সাথে কি করছে? আর তুমি আমার ফোন কেন কেটে দিয়েছিলে সকালে? প্রথমত, এই মেয়ে কাকে বলছো? ও আমার স্ত্রী, ভদ্রভাবে কথা বলো। আর দ্বিতীয়ত, আমি ফোন কেন কেটে দিয়েছি সেটা তুমি ভালো করে বুঝতে পেরেছো। তোমার ওই ফালতু কথা শুনতে ভালো লাগছিল না আমার, বুঝতে পেরেছো? কোনটাকে ফালতু কথা বলছো? তুমিও তো বলেছিলে যে তুমি ওকে ডিভোর্স দেবে, তারপর আমরা বিয়ে করব। দেবসের কথা শুনে সাথে সাথে আয়না চোখ জোড়া ভিজে উঠল। আস্তে করে ইভানের হাত ছেড়ে দিল। ছলছল চোখে ইভানের দিকে একবার তাকালো। ইভান তার সাথে এই কতদিন একবারও খারাপ আচরণ করেনি, কোনো কিছু নিয়ে তার সঙ্গে রাগারাগিও করেনি। উল্টো যত পেরেছে তার খোঁজ খবর রেখেছে। কিন্তু আয়ানার এইটাই ভেবেই বুকটা কেঁপে যাচ্ছে যে তার অজান্তে তারা কত কিছুই না প্ল্যান করে রেখেছে। তুমি মিথ্যা বলছো কেন? আমি কবে বলেছি এই কথা? কেন? ওই দিন যখন আমরা দেখা করলাম তখনই তো তুমি বলেছো। এখন সব ভুলে গেছো তাই না? নাকি বউয়ের সামনে ভালো সাজতে চাইছো? জেনিফার ইচ্ছে করে এমন মিথ্যা কথা বলেছে, কারণ আয়না এখন সামনে আছে, তাই ভালো করেই জানে যে ইভান এই কথা কখনোই বলেনি। উল্টো জেনিফার যতবার বলেছে ইভান ততবারই এই কথা ইগনোর করেছে। ডিভোর্সের বিষয়ে তার সাথে কোনো কথাই বলতো না ইভান। দেখো জেনিফা, খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি আর কিছু বলতে নিলে ইভান খেয়াল করেছে আয়না তার পাশে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তার মাথায় ছিল না যে আয়না তার সাথেই, আর এসব কথায় যে আয়না খুব ভালো রিয়াক্ট করবে না তাও ইভান জানে। আয়না, তুমি ভেতরে যাও। কেন? ও ভেতরে যাবে কেন এখন? তুমি আমাদের মাঝে কোনো কথা বলবে না বলে দিলাম। আর কোন কথা লুকানোর জন্য আমাকে ভেতরে চলে যেতে বলছেন? এই কথা থেকে আর এমন বড় কি কথা আছে আমার থেকে লুকানোর মতো?
শান্ত কণ্ঠে বলল, কিন্তু চোখ থেকে পানি ঠিকই অনবরত পড়ছে। দেখো, ওর কোনো কথা বিশ্বাস করো না। আমি পরে তোমাকে সবটা বুঝিয়ে বলবো। এখন তুমি ভেতরে যাও প্লিজ। কিভাবে ডিভোর্স দিবেন সেটা বুঝিয়ে বলবেন। আয়ানা, তুমি ভেতরে যাও। বললাম তো তোমার সাথে আমি পরে কথা বলবো। শুধু শুধু না জেনে বাইরের একটা মেয়ের কথাই নিজে নিজে সবটা বুঝতে যেও না। আমি ভেতরে যাব না। কেন ভেতরে চলে যেতে বলছেন আমাকে? তোমার এখানে কোনো কাজ নেই। শুধু শুধু এখানে তোমার দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আমি যাব না। যাও বলছি ভেতরে। এবার আয়না একেবারে জেনিফার দিকে তাকালো। জেনিফা তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে রেখেছে। এরপর সে চুপ করে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তাসনিম চৌধুরীর সঙ্গে দেখা হতেই সে জিজ্ঞেস করলো, চলে এসেছো তোমরা? ইভান তোমাকে এনেই তারপর শান্তি হলো। তা তুমি একা কেন? ইভান কোথায়? উনি আসছেন, ওনার এক বন্ধুর সাথে কথা বলছেন। কি হয়েছে তোমার? এমন চুপচাপ কেন? আম্মু আব্বুর জন্য মন খারাপ করছে? আয়না মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আসলে তার আম্মু আব্বুর জন্য মন খারাপ লাগছে না। একটু আগের কথাই তার বারবার কানে বাজছে মনে হচ্ছে। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। তাছাড়া ভালোই হয়েছে তাড়াতাড়ি চলে এসেছো। আকাশের অবস্থা এমনিতেও ভালো না, রাতে বৃষ্টি হতে পারে। আয়না আর কিছু না বলে সোজা উপরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে ডুকরে কেঁদে উঠলো। এদিকে কি ভেবেছো তুমি? তোমার এসব চালাকিতে আয়নাকে সরিয়ে দিয়ে তার জায়গায় তুমি আসতে পারবে? কখনোই না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার মতো মেয়ের সাথে সম্পর্কে জড়ানোটা। আমার মতো মেয়ে মানে কি করেছি আমি? আমি কি কোনো খবর রাখি না ভেবেছো? আমাকে কি এতটাই বোকা মনে হয় তোমার? ওই দিন রাফির সাথে রুম ডেটে যাওয়ার কথা ছিল, তাই না? মানে রাফিকে তুমি আমাকে ফাঁসাতে চাইছো এখন? তোমাকে কেন ফাঁসাতে চাইবো? তুমি তো আমার ক্ষতি করতেই আমার সাথে এই নাটকটা করেছিলে। আর রাফিকে এখন চিনতে পারছো না? রাফি আমারই বন্ধু। তোমার মতোই রাফিও তোমার সাথে সিরিয়াস রিলেশন করছে না, জাস্ট নাটক করছে। আর এটা করার জন্য আমি ওকে রিকোয়েস্ট করেছি, কারণ এতদিন যখন সবাই এক এক কথা বলতো তোমার সম্পর্কে, তখন তো আমি বিশ্বাস করতেই চাইতাম না। এমনকি বিয়ের পরও আয়ানার সাথে কত খারাপ আচরণ করেছি। এরপর অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিলাম, যদিও এটা আরো আগে করা উচিত ছিল আমার। দেখো, রাফি আমারও বন্ধু, আর আমি। ও আচ্ছা, বন্ধু বলেই বুঝি রুম ডেটে যাওয়ার ইচ্ছা হয়েছিল? আর কত মিথ্যা বলবে বলো তো? আর কি বানিয়ে বলার মতো আছে তোমার? আচ্ছা, কেন এই নাটকটা করেছিলে বলো তো? না মানে তোমার কি এমন লাভ হতো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? তোমার বাবা আমার পাপাকে অপমান করেছিল, আর সেইটার প্রতিশোধ নিতে চলে এসেছো তুমি? তোমার পাপা কি করেছে সেটা জেনেও আবার কোন মুখে তুমি এই কাজ করতে এসেছো? আসলে তোমাদের পরিবারের ধারাই এমন, নিজ স্বার্থে অন্যের ক্ষতি করা। এখন বেশি কথা না বললে ভালোই ভালোই এখান থেকে কেটে পড়ো, তাহলে তোমার জন্যই ভালো হবে। আমিও দেখবো কত উন্নতি করে ফেলো তুমি। আমাকে এভাবে অপমান করে ঠিক করলে না কাজটা। সত্যিটা তোমার সামনে বলাই যদি এটা অপমান হয় তাহলে তাই। এখন বেরিয়ে যাও এখান থেকে। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি কখনো। আমার বয়ে গেছে তোর সামনে আসার। পাপার জন্য আমাকে আজ এতটা অপমানিত হতে হলো। নিজে নিজেই বিড়বিড় করতে করতে জেনিফা তার গাড়ি নিয়ে চলে গেল। এখন আবার আয়নার সাথে কথা বলতে হবে। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে গেল ইভান। কিরে, কার সাথে এতক্ষণ করি বলছিলি? না, এমনি কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেয়েটাকে তো 2টা দিন থাকতে দিলেও পারতি, শুধু শুধু মন খারাপ করালি। আর না হয় তুই ওর সাথে 2টা দিন থেকে একেবারে নিয়ে আসতি। ইভান ভালো করে জানে আয়না তার বাসার জন্য মন খারাপ হয়নি। একটু আগের কথাই তার মনটা খারাপ হয়েছে। ইভান চাইলে আয়নাকে সামনে রেখে কথাগুলো বলতে পারত, কিন্তু সে তা করেনি। কারণ জেনিফা ইভানের সাথে পেরে উঠতে না পেরে দেখা যাবে যে আয়নাকে অপমানমূলক কথা বলবে, তখন সেটা আমি সহ্য করতে না পেরে দেখা যাবে বিষয়টা আরো খারাপের দিকে চলে যাবে। তাই আয়নাকে ভেতরে পাঠিয়ে দেয়। সমস্যা নেই, আমি দেখছি। আচ্ছা তাহলে তোরা শুয়ে পড়। ইভান উপরে গিয়ে সোজা আয়নার রুমে চলে গেল, কিন্তু আয়নার রুম ভেতর থেকে বন্ধ ছিল। ইভান 2-1বার নক করলো, আয়নাকে ডাকও দিল, কিন্তু আয়না দরজা খোলেনি। ইভান পরপর কয়েকবার আয়নাকে ডাক দিতেই আয়না দরজা খুলে দিল। ইভান আয়নাকে দেখে কিছুটা আঁতকে উঠল। কান্না করার কারণে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, এখনো হেঁচকি তুলছে। ইভান দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কেন এসেছেন এখানে? দেখো আয়না, তুমি শুধু শুধু কান্না করছো। জেনিফা ওগুলো মিথ্যা কথা বলেছে। ইভান আয়নার গালে ধরতে নিলে আয়না দূরে সরে যায় আর বলে, হ্যাঁ, ভালো
হয়েছে? আমি আপনারা জেনেবার কোনো কথা শুনতে চেয়েছি? চাইনি তো কেন বলতে এসেছেন? তুমি তো ভুল বুঝছো। আমি তোমাকে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছেন, সেটা আমাকেও তো জানালে পারতেন। তাহলে আমি আগে যেমন ভাবে থাকতাম তেমনই থাকতে চেষ্টা করতাম। ও আচ্ছা, এখন বুঝতে পারছি কেন আপনি এতদিন আমার সাথে ভালোভাবে কথা বলছেন। ভেবেছিলেন চলেই তো যাব, এখন না হয় ভালোভাবে একটু কথা বলে দিই, তাই না? আয়ানা, তুমি কেন এসব উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে কেন ডিভোর্স দিব? জেনিফা ওইটা মিথ্যা কথা বলছে। আমি ওই কথা বলিনি। উল্টো ও আমাকে এই কথা বলাই আমি ওর সাথে যোগাযোগ আস্তে আস্তে করে বন্ধ করে দিয়েছি। আয়না তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, দেখুন, আপনি কার সাথে যোগাযোগ বন্ধ করেছেন না করেছেন সেটা আমার দেখার দরকার নেই। আর আপনাকে এত কষ্ট করে আমাকে কিছু বোঝাতে হবে না। আপনি যেহেতু আমাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে চান, তাহলে তাই হবে। আমি চলে যাব আপনার জীবন থেকে সারা জীবনের জন্য। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আয়ানা। তোমাকে আমি আর কতবার বলবো এক কথা, কেন বুঝতে চাইছো না? আমার আর কোনো কিছু বোঝাতে হবে না। আমি আপনার জীবন থেকে চলে যাব, আর এটাই শেষ কথা। যা ইচ্ছা করো তুমি, যেখানে ইচ্ছে যাও। ইভান এই কথাটা রাগ দেখিয়ে বলে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। রুমে এসে ইভানের নিচের উপর নিচেরই রাগ হচ্ছে। কেন সে তার রাগে কন্ট্রোল না করে আয়নাকে বোঝাচ্ছে না? আর বোঝাবে বা কি? আয়না কোনো কথা শুনতেই তো রাজি না। সে বারবার একই কথা বলে বলে ইভানের রাগ আরো বাড়িয়ে দিচ্ছে। সে কি এতদিনেও বুঝতে পারলো না তার প্রতি ইভানের দুর্বলতা? সে এতটুকু বুঝলো না ইভান তাকে ছাড়া একা এই বাসায় থাকতে পারছিল না বলে তার বাবার বাসা থেকে নিয়ে আসলো। তাহলে কিভাবে আবার সে ওদের ডিভোর্সের কথা বলবে? আয়না চুপ করে ফ্লোরে বসে আছে, বিছানার সাথে হেলান দিয়ে। বাইরে প্রচন্ড জোরে বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। চলে যাব আপনার জীবন থেকে, আর কখনো আসবো না। আর কখনো আমার মুখটা আপনাকে দেখতে হবে না, সহ্য করতে হবে না আমাকে আর। আয়না নিজে নিজে কথাগুলো বলে চোখের পানিগুলো মুছে তার রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ইভান এইদিকে কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বৃষ্টি হচ্ছে, তাই একটু বারান্দায় যেতে নিলে আবার দাঁড়িয়ে পড়ল। মনে মনে চিন্তা করছে। তখন রাগের মাথায় আয়ানাকে ধমক দিয়ে আসলাম। নিশ্চয়ই পাগলিটাও এখন কান্না করছে। গিয়ে দেখি কি অবস্থা। কোনো মতে রাগারাগি করা যাবে না। নিজে নিজেই বলছে আর আয়না রুমের দিকে এগোচ্ছে। তার রুমের সামনে যেতেই দেখে রুমের দরজা খোলা, তাই সে ভেতরে চলে গেল। কিন্তু ভেতরে গিয়ে দেখে রুম পুরো ফাঁকা। তাই ইভান ভাবলো যে আয়না হয়তো বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। সেও বারান্দায় চলে গেল, কিন্তু অবাকের বিষয় হচ্ছে সেখানেও আয়না ছিল না। এরপর ওয়াশরুম চেক করলো, সেখানে নেই। এইবার ইভানের দুশ্চিন্তা হতে লাগলো, এই সময় আয়না কোথায় যাবে? ও কি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে গেল? এই ভেবে ইভান রুম থেকে বের হয়ে মেইন দরজায় তাকালো, কিন্তু মেইন দরজা বন্ধ ছিল। ইভানের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। উপরে অন্য যেই রুম ফাঁকা ছিল তাকে চেক করছে, কোনোটাতেই আয়না ছিল না। ইভান আয়নাকে ডাকতেও পারছে না, কারণ এখন রাত আর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ইভানের চোখ যায় ছাদের সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে পানি পড়ছে। ইভান ভাবতে লাগলো, এখন তো ছাদের দরজা বন্ধ, তাহলে পানি আসছে কেন? তবুও ইভানের মনে একটু সন্দেহ হওয়ায় সে ছাদের সিঁড়ির দিকে গেল। ফলে খেয়াল করলো যে ছাদের দরজা খোলা আছে। তাই সে আর কিছু না ভেবেই ছাদে চলে গেল। যদিও পুরোপুরি যায়নি, বৃষ্টি হচ্ছে, তাই ছাদের দরজায় দাঁড়িয়ে পাশে তাকাতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মুহূর্তেই তার হাত পা মনে হচ্ছে জমে গেল। এইদিকে কি এমন অন্যায় করেছিলাম যে আমার সাথে এমনটা হতে হলো? উনি এতদিন যা যা বলেছে করেছে সবই কি মিথ্যা ছিল? আমার পক্ষে সম্ভব না ওনাকে ছাড়া থাকা। আমি পারবো না ওই দিন দেখতে। তার থেকে চলে যাওয়াই ভালো হবে, আর কোনো ঝামেলাও হবে না। নিশ্চিন্তে উনি ওনার ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন। এই বৃষ্টিতে ছাদের রেলিং এর ওপর দাঁড়িয়ে কান্না করছে আর মনে মনে এসব কথা বলছে। সামনে নিচের দিকে তাকাতেই কেমন যেন মাথাটা ঘুরে আসছে। বুকের ভেতরটাই মনে হচ্ছে তোলপাড় শুরু হয়ে গেছে। বারবার তার ইভানের কথাই মনে পড়ছে। তবু সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বড় বড় দুইটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে পা বাড়াতেই হঠাৎ ঝড়ের গতিতে পেছন থেকে ইভান তাকে টান দিয়ে নিচে নামিয়ে একদম তার বুকের সাথে চেপে ধরলো। আয়না চোখ বন্ধ করে ফেলেছিল। চোখ খুলে দেখে সে ইভানের বুকের সাথে একদম মিশে আছে।
আর ইভান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে ছেড়ে দিলেই সে আর তাকে খুঁজে পাবে না। আয়না মনে মনে চিন্তা করছে যে ইভান এখানে কিভাবে আসলো, আর উনি জানলেনই বা কিভাবে যে আয়না এখানে এসেছে। ইভানের বুকের ভেতরে এখনো ধুকধুক করছে। সে যদি আর একটু দেরি করে আসতো তাহলে আর হয়তো সে ওকে হারিয়ে ফেলতো। বেশ কিছুক্ষণ এভাবে ধরে রেখে ইভান আয়নাকে ছেড়ে দিয়ে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আয়না গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে নিল, কারণ ইভানের চোখ দুটো একদম রক্তবর্ণ হয়ে গেছে রাগে। ইভান আয়নার দুই বাহু শক্ত করে চেপে ধরে তার সামনে এনে বলে, জোরে ধমকে সুরে বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে কে এত বড় সাহস দিয়েছে এই কাজ করার? খুব বেশি বুঝতে শিখে গেছো তাই না? নিজে নিজে ডিসিশন নিতে শিখে গেছো। আয়না এক দৃষ্টিতে ইভানের চোখের দিকে তাকিয়ে আছে। সে ইভানের এই বৃষ্টি ভেজা চোখে তাকিয়ে বুঝতে পারছে যে তার চোখ থেকে পানি ঝরছে। ইভানের চোখে স্পষ্ট ফুটে উঠেছে তাকে হারানোর ভয়। কথা বলছো না কেন? হাতে ব্যথা পাচ্ছি। ইভান এবার ছেড়ে দিয়ে আয়নাকে আবার তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কেন এমনটা করতে গিয়েছিলে? আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন তো আমি সবকিছু ঠিক করে নিতে চাই। তাহলে কেন তুমি এমন সিদ্ধান্ত নিলে? কেন আমার কথা বুঝতে চাইছো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এই বলে আয়নার কপালে আর গালে একটা চুমু দিয়ে দিল। আয়না চুপ করে ইভানের বুকে মাথা রেখে কথাগুলো শুনছে। সে কি বলবে এই মুহূর্তে তার বলার মতো কিছুই নেই। ইভানের কথা শুনতে তার কাছে ভালো লাগছে। ইভান দুই হাতে আয়নার দুই গালে ধরে তাদের দুজনের কপালে এক করে দিল। দুজনেই চোখ বন্ধ করে নিল। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না, কথা দিলাম। আয়না এখনো চুপ করে আছে। ইভান এতটা নরম হয়ে যাবে সে আশা করেনি। কি হলো, ক্ষমা করবে না আমাকে? বাদ দিন এসব কথা, ভালো লাগছে না। আপনার শরীর খারাপ করবে এই বৃষ্টিতে ভিজে। নিচে কি যাবেন না? আগে বলো, ক্ষমা করেছো আমাকে? ঠিক আছে, নিচে যান এখন। চলো। আমি বৃষ্টিতে ভিজবো, আপনি যান। এই রাতে ছাদে থাকলে ভূতে উঠিয়ে নিয়ে যাবে। ও আচ্ছা, কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত ছাদে ছিলাম, তখন আর ভূতে উঠিয়ে নিতে সময় পেল না। আপনি যান, আমি পরে যাব। ইভান আর কথা বাড়ালো না, সোজা আয়নাকে কোলে তুলে নিয়ে হাঁটতে ধরলো। কি করছেন কি? নামান বলছি, আমি হেঁটে যেতে পারবো। কেন? আমি কোলে নিয়েছি বলে তোমার কি সমস্যা হচ্ছে? সিঁড়ি দিয়ে নামার সময় একবার পড়লেই চলে। দুজনের ঠিকানা হবে হসপিটালে। সমস্যা নেই, এখন থেকে সবকিছু দুজনই করব। পড়লেও দুজনই পড়বো, হসপিটালে গেলেও দুজন একসাথে যাব। কেউ দেখলে বিষয়টা লজ্জাজনক হবে। নামান আমাকে। তোমার জন্য কেউ এখনো জেগে বসে নেই। ইভান আয়নাকে কোলে নিয়ে তার রুমে চলে গেল। এখানে কেন আনলেন? তাহলে কোথায় নিয়ে যাব? একটু আগে বললাম না, যা করব দুজন একসাথে করব, তাই দুজন একসাথে থাকাটাও স্বাভাবিক। এরপর ইভান আয়নাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। একটু পর ইভান চেঞ্জ করে বেরিয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ ধরে ইভান খেয়াল করছে যে আয়না বের হচ্ছে না। জামা কাপড় চেঞ্জ করতে তো এত সময় লাগার কথা না। ইভান গিয়ে দরজা নক করতে লাগলো। বলুন। আজকে রাতটা কি ওয়াশরুমে পার করে দিবে, নাকি একটু এই অসহায় ছেলেটাকেও সময় দিবে? আমি জামা কাপড় ছাড়াই চলে এসেছি, কি পরবো? আপাতত টাওয়াল পরে দাঁড়িয়ে আছি। সমস্যা নেই, বেরিয়ে আসো, এখানে আমি ছাড়া আর কেউ নেই। পাগল হয়ে গেছেন? ওই রুম থেকে আমার জামা কাপড় এনে দিন। একটু পরে ইভান আয়নাকে দরজা খুলতে বলে জামা কাপড় দেওয়ার জন্য। আয়না দরজা খুলতে ইভান জামা কাপড় দিয়ে দিল। এগুলো কার জামা কাপড় দিয়েছেন? এটা তো আপনার টি শার্ট আর ট্রাউজার। হ্যাঁ, এটা পরে বেরিয়ে আসো। আমি এটা পরবো না, আমার লজ্জা করে। আমার সামনে এত লজ্জা পেয়ে লাভ নেই। বেশিক্ষণ পানিতে দাঁড়িয়ে না থেকে এটা পরে আসো, আর না হলে টাওয়েল পরে আসো। এইবার তোমার ইচ্ছা। আয়না বাধ্য হয়ে ইভানের টি শার্ট আর ট্রাউজার পরে বাইরে আসলো। যদিও তার কাছে লজ্জা লাগছে, কিন্তু ইভানের কাছে কিউট লাগছে। তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে। ভালো, আপনি তাকিয়েছেন কেন এভাবে? এই বলি আয়নার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। ইভান পেছন থেকে এসে জড়িয়ে ধরে তার থুত নিয়ে আয়নার কাঁধে দিয়ে বলল, তাহলে কার দিকে তাকিয়ে থাকবো? তোমাকে এত কিউট লাগছে, চোখ সরাতে ইচ্ছে করছে না। এখন থেকে এগুলো পরেই ঘুমাবে। রাতে আমি তোমাকে মেয়েদের টি শার্ট এনে দিব।
এত ঝামেলা ভালো লাগে না। আমার জন্য এইটুকু ঝামেলা করতে পারবে না? ঠিক আছে। এরপর ইরফান আয়ানাকে ছেড়ে দিয়ে আবার তাকে কোলে তুলে নিল। আরে আমি কি হাঁটতে পারি না? আর আমার কাজ বাকি আছে। আমার ঘুম পেয়েছে, বাকি কাজ কালকে করো। আয়নাকে বিছানায় শুইয়ে দিয়ে ইভান তার উপর আধশোয়া হয়ে বসে। ইভান তার এক হাতে আয়নার গলায় ডুবিয়ে দিল। কখনো আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। যাব না, তবে আপনি আমাকে কষ্ট দিতে পারবেন না। নিজের জীবন থাকতে কখনো তোমাকে আর কষ্ট পেতে দিব না। আজ থেকে আমরা নতুন করে সবকিছু শুরু করব। এরপর আস্তে আস্তে ইরফান আয়নাকে নিয়ে তাদের ভালোবাসার সাগরে হারিয়ে গেল আর পদার্পণ করলো নতুন একটি সুখর জীবনে। সেই জীবনে রয়েছে দুজন দুজনের প্রতি ভালোবাসা, ভালো লাগা, কিছু অনুভূতি।